আকাশ, এই আকাশ, ওঠ, ভার্সিটি যাবি না? কত বেলা হয়ে গেল, ওঠ তাড়াতাড়ি। আহ মা, আর একটু ঘুমাই না, উঠতে ইচ্ছে করছে না প্লিজ। ঘড়ির দিকে তাকিয়ে দেখ, কয়টা বাজে? 9টা বেজে গেছে। কি বললে আগে ডাকবে না? আকাশ লাফ দিয়ে উঠে বসে, তারপর কোনো দিকে না তাকিয়ে দিল ওয়াশরুমের দিকে দৌড়। এদিকে মা হাসতে হাসতে শেষ। তিনি জানে তার ছেলে সবসময় এমন কাণ্ড করে, আগে পড়ে পড়ে ঘুমাবে, পরে দৌড়াদৌড়ি করবে। মায়ের ভাবনার মাঝে আকাশ ফ্রেশ হয়ে চলে এলো। সে রেডি হতে হতে মাকে বলল, মা, আজ তো আমার ভার্সিটির প্রথম দিন, আরও আগে ডাকতে পারলে না? লেট হলে কি হবে বলো তো? আরে বোকা, লেট হবে না, আয় আমার কাছে বস, তোকে কয়টা খাইয়ে দিই। না মা, এখন খাওয়ার সময় নাই। সাজিদ নিশ্চয়ই অপেক্ষা করছে, এখন না গেলে রাগারাগি করবে। আরে বস তো, 2 লোকমা খা, খালি পেটে সারাদিন থাকবি কিভাবে? আকাশ বিরক্ত মুখে ঘড়ির দিকে তাকালো। সময় যেন আজ ইচ্ছে করেই দ্রুত ছুটছে। প্রথম দিনেই যদি লেট হয়ে যায় তাহলে কি ইমপ্রেশন পড়বে সবার সামনে? কিন্তু তার মায়ের সামনে এসব অজুহাত খুব বেশি চলে না। মা প্লিজ, আজকে না, ফিরে এসে একসাথে খাবো। এখন সত্যি দেরি হয়ে যাচ্ছে। চুপচাপ এখানে বস, ছোটবেলা থেকে তোকে চিনি আমি, না খেয়ে গেলে দুপুরের আগেই মাথা ঘুরবে, তারপর আমাকে ফোন দিবি, মা শরীর খারাপ লাগছে, আয় বলছি। মায়ের কড়া গলায় শেষ পর্যন্ত হার মানতে হলো আকাশকে। সে মুখ ফুলিয়ে ডাইনিং চেয়ারে গিয়ে বসলো, আর সঙ্গে সঙ্গে তার মা প্লেটে গরম পরোটা আর ডিম তুলে দিলেন। নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিতে লাগলেন। মা, আমি কি ছোট বাচ্চা নাকি? নিজে খেতে পারি তো। আমার কাছে তুই সবসময় ছোটই থাকবি, এখন মুখ খোল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে আকাশের ছোট বোন মিষ্টি দৃশ্যটা দেখে নাটকীয় মুখ করলো। ওমা বাবা, কি আদর, কি ভালোবাসা! আমার বেলায় তো কখনো এমন দেখি না। আমি কি এই বাসার পালিত মেয়ে নাকি? আকাশ হেসে ফেলল, তারপর পরোটার টুকরো মুখে নিয়েই বলল, তোকে আবার কে আদর করবে শুনি? তোর মতো কুটনি মেয়েকে আদর করলে তো মাথায় উঠে নাচবি। কি বললি? আমি কুটনি? মা শুনছো? তোমার আদরের ছেলে আমাকে অপমান করছে। অপমান কোথায় করলাম? সত্য কথা বলেছি। সারাদিন শুধু আমার নামে বিচার দিস। কারণ তুই একটা ফাজিল। আর তুই একটা ঝগড়াটে বানর। মা দেখো না, আবার আমাকে বানর বলছে। তোরা 2 ভাই বোন সকাল সকাল শুরু করিস না তো, আমার মাথায় খারাপ হয়ে যায়। কিন্তু মায়ের কথায় কে শোনে? 2 ভাই বোনের ঝগড়া চলতে লাগলো। একজন আরেকজনকে খোঁচা দিচ্ছে, মুখ ভেঙচি কাটছে। পুরো বাড়িটা মুহূর্তেই হাসি আর হইচয়ে ভরে উঠল। শেষ পর্যন্ত তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে আকাশ ব্যাগ কাঁধে তুলে নিল। তারপর দরজার সামনে দাঁড়িয়ে জুতো পরতে পরতে বলল, মা আমি যাচ্ছি, দোয়া করো যেন প্রথম দিনেই কোনো ঝামেলায় না জড়াই। তুই আর ঝামেলায় জড়াবি না, এইটা তো অসম্ভব ব্যাপার। বাসায় ফিরে তোর খবর আছে। তারপর বাইকের চাবি ঘোরাতেই গর্জন তুলে স্টার্ট নিল কালো রঙের স্পোর্টস বাইকটা। আকাশ হেলমেট পরে এক ঝটকায় বেরিয়ে গেল বাড়ি থেকে। রাস্তায় ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগছে, কিন্তু তার চোখে মুখে সেই চিরচেনা দুষ্টু ভাব। বাড়ি থেকে সাধারণ একটা হাসি খুশির ছেলে মনে হলো তার গভীরে কোনো চোখের মাঝে যেন কোথাও একটা অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। কিছুক্ষণ পর আকাশ পৌঁছে গেল ভার্সিটিতে। বিশাল ক্যাম্পাস জুড়ে ছাত্রছাত্রীদের ভিড়, কেউ আড্ডা দিচ্ছে, কেউ ক্লাসে যাচ্ছে। আকাশ বাইক পার্ক করে হেলমেট হাতে নিয়ে ভেতরে ঢুকতেই হঠাৎ কারোর সাথে জোরে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে সামনে থাকা মেয়েটার হাত থেকে বই পড়ে গেল মাটিতে। মেয়েটার আগে চোখ বড় বড় করে তাকালো। দেখে হাঁটতে পারেন না নাকি? স্টাইল মারতে গিয়ে সামনে কিছুই দেখেন না। মেয়েটার কড়া গলা শুনে আকাশ ভুরুকুচকে তাকালো। মেয়েটার কালো চুল খোলা, চোখে ভয়ঙ্কর রাগ, আর সেই রাগী মুখটাই অদ্ভুত সুন্দর লাগছে। তিথি ও হ্যালো ম্যাডাম, ধাক্কা তো আপনি নিজেও খেয়েছেন, সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছেন কেন? কারণ ভুল আপনার, সামনে তাকিয়ে হাঁটতে পারেন না। আর আপনি কি আকাশের দিকে তাকিয়ে হাঁটছিলেন? কি আজব ছেলে! আজব তো, আপনিও কম না। প্রথম দিনেই ঝাড়ি শুরু করে দিলেন। রাগে ফুঁসতে ফুঁসতে নিচ থেকে বই তুলতে লাগলো। তারপর কড়া গলাই বলল, আপনার মতো বেয়াদব ছেলের সাথে কথা বলার রুচি নেই আমার। আকাশ নিচু হয়ে একটা বই তুলে তার হাত দিয়ে মুচকি হেসে বলল, আমারও রাগী মেয়েদের সহ্য হয় না, তবে একটা কথা বলতে হবে, রাগলে আপনাকে ভয়ঙ্কর লাগে। কি বললেন? কিছু না ম্যাডাম, আবার ধাক্কা খাওয়ার আগে যাচ্ছি। কথা শেষ করে আকাশ ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখে চলে গেল। আর তিথি রাগে দাঁতে দাঁত চেপে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল।
কারণ জীবনের এই প্রথম কেউ তার সাথে এভাবে তর্ক করে পার পেয়ে গেল। তিথির সাথে ঝগড়া শেষে আকাশ ঠোঁটের কোণে হালকা হাসি নিয়েই সামনে হাঁটছিল, কিন্তু হঠাৎ পেছন থেকে কারো চিৎকার শুনে থেমে গেল সে। ওই শালা, কখন থেকে ফোন দিচ্ছি, মরেছিস নাকি তুই? আকাশ ঘুরে তাকাতেই দেখে সাজিদ রাগে ফসছে। তার মুখ দেখে মনে হচ্ছে আর একটু হলেই তাকে খেয়ে ফেলবে। আকাশ তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে মাথায় হাত দিল। সত্যি অনেকগুলো মিসড কল। আরে সরি বন্ধু, ফোনটা সাইলেন্ট ছিল, টের পাইনি। তোর এই সাইলেন্টের গুষ্টি কিলাই আমি কতক্ষণ ধরে গেটের সামনে দাঁড়িয়ে আছি জানিস? মানুষ আমাকে এভাবে দেখতেছে যেন আমি কারোর জন্য প্রেমিকের মতন অপেক্ষা করছি। আরে ভাই রাগ করিস না, আজ প্রথম দিন তো একটু এদিক ওদিক হয়ে গেছে। এদিক ওদিক না, তুই পুরোই গায়েব হয়ে গিয়েছিলি। আমি তো ভেবেছিলাম তুই ভার্সিটিতে ঢুকেই কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে গেলি নাকি। তোর কি যে বলিস না। দাঁড়া দাঁড়া, এই চেহারা কেন তোর? কিছুটা একটা হয়েছে। কিছু না ভাই, একটা রাগী মেয়ের সাথে সামান্য ধাক্কা খেয়েছিলাম, ব্যাস। প্রথম দিনে শুরু করে দিয়েছিস। আমি জানতাম তুই যেখানেই যাবি সেইখানেই ঝামেলা হবেই। আরে ঝামেলা না, মেয়েটাই উল্টা আগুন, কথা বললেই মনে হয় মানুষ পুড়িয়ে ফেলবে। ও তাহলে তো কাহিনী জমবে। চুপ কর শয়তান, চল ক্লাসে যাই। সাজিদ ইচ্ছে করে রাগী মুখ করে সামনে হাঁটতে লাগলো, আর আকাশ তার পেছনে পেছনে গিয়ে কখনো কাঁধে হাত রাখছে, কখনো হাসানোর চেষ্টা করছে। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। তুই আমার জানের বন্ধু না, এতটুকু ক্ষমা করতে পারবি না? না, পারবো না। আজকে ক্যান্টিনে চা খাবি, আমি খাওয়াবো। আগে বলবি না? চল তাহলে, তোকে মাফ করে দিলাম। ধান্দাবাজ একটা। বন্ধুত্ব হলো স্বার্থের আরেক নাম। দুজন একসাথে হাসতে হাসতে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল, কিন্তু ক্লাসে ঢুকতেই আকাশের মুখের হাসি মিলিয়ে গেল, কারণ সামনের সারিতে বসে আছে সেই মেয়েটা তিথি। সে তার বান্ধবীর সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ চোখ তুলে আকাশকে দেখতেই মুখটা আবার শক্ত হয়ে গেল। আকাশ মনে মনে বলল, বাবা, এ তো এখানেও হাজির, আজকে তাহলে শান্তিতে থাকা যাবে না? কি হলো, দরজার সামনে মূর্তির মতন দাঁড়িয়ে আছিস কেন? ওই যে আগুনের গোলা বসে আছে, তার সাথে ধাক্কা খেয়েছিলাম। ওমা, দেখতে তো পুরো সিনিয়র আপু টাইপ। তুই বেঁচে আছিস কিভাবে? আমিও সেটাই ভাবতেছি। আকাশ আর সাজিদ পেছনের দিকে গিয়ে বসলো, কিন্তু আকাশ টের পেল মাঝে মধ্যে তিথি বিরক্ত চোখে তার দিকেই তাকাচ্ছে, আর সেটাই যেন আকাশে দুষ্টামি আরও বাড়িয়ে দিল। ঠিক তখনই ক্লাসে স্যার ঢুকলেন, সাথে সাথেই সবাই চুপ হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান। আজ তোমাদের প্রথম দিন, তাই আজকে পড়াশোনার আগে সবাই একে অপরের সাথে পরিচিত হব। স্যার টেবিলের উপর বই রেখে চারপাশে তাকালেন। এক এক করে সবাই নিজেদের নাম পরিচয় বলো, যাতে সবাই সবাইকে চিনতে পারো। প্রথম বেঞ্চ থেকে একজন উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় দিল, তারপর আরেকজন। এভাবে এক একে সবাই বলতে লাগলো তারা কোথা থেকে এসেছে, কি নাম। কিছুক্ষণ পর তিথির পালা আসলো। তিথি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার কণ্ঠে আত্মবিশ্বাস আর চোখে সেই চিরচেনা রাগী ভাব। আমি তিথি রহমান, চট্টগ্রাম থেকে এসেছি। ছোট্ট করে পরিচয় দিয়ে বসে পড়ল সে, যেন অপ্রয়োজনীয় কথা বলার কোনো ইচ্ছেই নেই। তারপর স্যারের চোখ গিয়ে পড়ল আকাশের দিকে। হ্যাঁ তুমি, পিছনের জন, এবার তুমি দাঁড়াও। আকাশ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ঠোঁটের কোণে দুষ্টু হাসি, আর সেই হাসি দেখে তিথি বিরক্ত যেন আরও বেড়ে গেল। পুরো ক্লাসের চোখ তখন আকাশের দিকে, কেউ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, কেউ আবার নতুন ছেলেটাকে দেখে ফিসফাস করছে। আর আকাশ, সে একদম স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন সবার নজর তার উপর পড়াটা খুব সাধারণ ব্যাপার। আকাশ হালকা গলা খাকারি দিয়ে বলল, আমি আকাশ চৌধুরী, ঢাকাতেই থাকি। আর আমার সম্পর্কে বেশি কিছু বলার নাই। আমি খুব ভদ্র, শান্তশিষ্ট আর নিরীহ টাইপের মানুষ। আকাশের মুখে ভদ্র আর নিরীহ শব্দ শুনে পুরো ক্লাসের হালকা হাসির শব্দ পড়ে গেল, কারণ তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে মতো শান্তশিষ্ট টাইপ না। সাজিদ পাশ থেকে বলল, স্যার, ওর কথাই ভুলও বিশ্বাস করবেন না। এই ছেলে যেখানেই যায় না কেন সেইখানেই ঝামেলা হয়। ক্লাসের আবার হাসির রোল পড়ে গেল। আকাশ নাটকীয় মুখ করে বলল, দেখছেন স্যার, বন্ধুরাই মানুষকে সবচেয়ে বেশি অপমান করে। আচ্ছা আচ্ছা, বসো এবার। আমি সাজিদ হাসান, ছোটবেলা থেকে এই বান্দরের সাথে বন্ধুত্ব, আর সে পাপের শাস্তি এখনো ভোগ করছি। শয়তান একটা। সত্য কথা তিতা লাগে। পুরো ক্লাস আবারও হেসে উঠল।
পরিবেশটা ধীরে ধীরে হালকা আর প্রাণবন্ত হয়ে উঠছে। প্রথম দিনে অস্বস্তি অনেকটাই কেটে গেছে সবার। স্যার চারপাশে তাকিয়ে বললেন, আচ্ছা, যেহেতু আজ প্রথম দিন, তাই তোমরা নিজেরা নিজেদের সাথে পরিচয় হও, নতুন বন্ধু বানাও, তবে বেশি হইচই করবে না। স্যার কথাটা বলতেই পুরো ক্লাসে গুঞ্জন শুরু হয়ে গেল। সবাই যার যার পাশে বসা মানুষদের সাথে কথা বলতে শুরু করলো। কেউ নাম জিজ্ঞেস করতেছে, কেউ বাড়ির কথায় জানতে চাইছে। আকাশ চেয়ারে হেলান দিয়ে বসে কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে রইল। মেয়েটা নিজের বান্ধবীর সাথে কথা বলছে, মুখে সে আগের মতোই গম্ভীর ভাব। আকাশের দুষ্টু মাথায় সাথে সাথে নতুন প্ল্যান চলে এলো। সে ধীরে ধীরে উঠে তিথির বেঞ্চের দিকে এগিয়ে গেল। তিথি তাকে আসতে দেখে বিরক্ত চোখে তাকালো। আকাশ ঠোঁট পাকিয়ে নিচু গলায় বলল, তোমার সাথে আর কি পরিচিত হব? তুমি তো পুরো জল্লাদি টাইপের মেয়ে। কথাটা শুনে তিথির চোখ একদম বড় হয়ে গেল। মনে হচ্ছে এখনই ছেলেটার গলা টিপে ধরবে। কি বললেন আপনি? ভুল বলেছি নাকি? সকাল থেকে শুধু আগুন ঝরাচ্ছেন। আপনার মতো ফাজিল ছেলেদের সাথে ভালোভাবে কথা বলার রুচি নেই আমার। আরে রাখছো কেন? আমি তো প্রশংসা করছি। এটাকে প্রশংসা বলে? অবশ্যই সবাই সুন্দর হয়, কিন্তু সবাই ভয়ঙ্কর সুন্দর হয় না। দেখুন, বেশি কথা বলবেন না। না বললে কি করবে? আবার ঝাড়ি দিবেন? আপনি সত্যি অসহ্য একটা মানুষ। কিন্তু তুমি রাগলে আরো সুন্দর লাগে। তৃতীয়বার সত্যি রেগে আগুন হয়ে গেল, কিন্তু আশেপাশে সবাই থাকাই চিৎকার করতেও পারছে না। তাই নিচু গলায় একের পর এক কথা শুনিয়ে যাচ্ছে আকাশকে। আর আকাশও কম না, সেও সমানতালে খোঁচা মেরেই যাচ্ছে। প্রথম দিনেই এত বিরক্তিকর কেউ হতে পারে আমি জানতাম না। আমিও জানতাম না কেউ প্রথম দিনেই জল্লাদের মতো চোখ রাঙাতে পারে। আপনি না একদম নির্লজ্জ। ধন্যবাদ, এটা আমার বিশেষ গুণ। দুজনের কথার যুদ্ধ চলছে। যদিও তারা আস্তে আস্তে কথা বলছে, তবুও তাদের মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে মহাযুদ্ধ চলছে। হঠাৎই স্যারের কড়া গলা ভেসে এলো। সাইলেন্স। সাথে সাথে পুরো ক্লাস চুপ হয়ে গেল। আকাশও সোজা হয়ে দাঁড়িয়ে গেল। স্যারের সন্দেহ চোখে চারপাশে তাকিয়ে বলেন, আমি বলেছিলাম পরিচিত হতে, বাজার বসাতে না। শান্ত হয়ে বসো সবাই। আকাশ ঠোঁট কামড়ে হাসি চাপল। তারপর তিথির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বেঁচে গেলেন জল্লাদি ম্যাডাম, পরে আবার ঝগড়া হবে। তিথি চোখ রাঙ্গাতে আকাশ দ্রুত নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। আর সাজিদ পাশে বসে ফিসফিস করে বলল, ভাই, প্রথম দিনই তুই আগুনের সাথে খেলছিস, পরে পুরো ছাই হবি কিন্তু। মজাই তো সেখানে বন্ধু। আকাশ নিজের জায়গায় গিয়ে বসতে তিথি বিরক্ত মুখে সামনে তাকিয়ে রইল। কিন্তু তার ভেতরে ভেতরে রাগ যেন এখনো কমছে না। জীবনে অনেক ধরনের মানুষের সাথে দেখা হয়েছে তার, কিন্তু এত নির্লজ্জ আর ফাজিল টাইপের ছেলের সাথে এই প্রথম দেখা। তিথি পাশে বসা বান্ধবী ধীরে ধীরে তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, কি রে, ছেলেটার আগে থেকে চিনিস নাকি? তোদের দেখে তো মনে হচ্ছিল বহুদিনের শত্রুতা। আর বলিস না, ভার্সিটিতে ঢুকতেই এসে ধাক্কা মেরে দিছে, তারপর উল্টো আমার সাথেই তর্ক শুরু করছে। এটা একদম বেয়াদব ছেলে। কিন্তু দেখতে তো একদম শান্তশিষ্ট টাইপ মনে হয়। এই ছেলের চেহারা দেখে ভুল করবি না, ভেতরে ভেতরে পুরা ফাজিল। কথা বললেই মাথা গরম হয়ে যায়। তাহলে সাবধানে থাকিস, মনে হচ্ছে প্রচুর দুষ্টু টাইপ। সেটাই তো, আস্ত একটা ফাজিল। কিন্তু কথাগুলো বললো কেন জানি তিথির মাথার ভেতর বারবার আকাশে দুষ্টু হাসিটাই ঘুরে ফিরে আসছিল। আর সেটাই তাকে আরো বিরক্ত করে তুলছিল। এদিকে ক্লাসের পেছনে বসে আকাশ আর সাজিদ নিজেদের মধ্যে হাসাহাসি করছে। সাজিদ নিচু গলায় বলল, ভাই, মেয়েটা তোকে সত্যি সত্যি মেরে ফেলবে একদিন। রাগলে মানুষকে এত সুন্দর লাগে আগে জানতাম না। তোর অবস্থা খারাপ, প্রথম দিনই শেষ। ধুর, মজা নিচ্ছি শুধু। কিন্তু তার চোখের কোণে যে অন্যরকম এক ঝিলিক ছিল, সেটা হয়তো সে নিজেও বুঝতে পারেনি। কিছুক্ষণ পর ক্লাস শেষ হওয়ার ঘন্টা বাজতেই পুরো ক্লাসে হইচই পড়ে গেল। সবাই একসাথে বের হতে লাগলো। কেউ ক্যান্টিনে যাচ্ছে, কেউ ক্যাম্পাস ঘুরতে। তিথি আর তার বান্ধবীরাও ব্যাগ কাঁধে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। অন্যদিকে আকাশ চেয়ারে হেলেন দিয়ে আলসেমি ভঙ্গিতে বলল, চলো ক্যান্টিনে যাই। সকাল থেকে শুধু ঝামেলাই করলাম, এখন খিদায় পেট চলতেছে। তোর ঝামেলা করা দেখেই আমার পেট ভরে গেছে। তবু চল, তুই তো ফ্রি খাবারের লোভ সামলাতে পারবি না।
চল বন্ধু, তুই থাকলে অন্তত খাওয়ার চিন্তা করতে হয় না। দুজন হাসতে হাসতে ক্যান্টিনে ঢুকলো। পুরো ক্যান্টিনে ছাত্রছাত্রীদের ভিড়ে গমগম করছে, কেউ উচ্চস্বরে হাসছে, কেউ আড্ডা দিচ্ছে। আকাশ আর সাজিদ এক টেবিলে গিয়ে বসলো। সামনে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস রাখা। আকাশ খেতে খেতে হঠাৎ পাশের দিকে তাকিয়ে মুচকি হাসলো, কারণ একটু দূরে টেবিলেই তিথিরা বসে আছে। আকাশ কোনোই দিয়ে সাজিদকে খোঁচা মেরে বলল, ওই যে দেখ, জল্লাদি ম্যাডামও ক্যান্টিনে এসেছে। ভাই তুই আজকে আর বাঁচবি না। কিছু মানুষ আছে ক্যান্টিনেও বসে এমন ভাব নেয় যেন পুরো ভার্সিটি ওদের বাবার। দূর থেকে কথাটা শুনে তিথির মুখ শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আকাশের দিকে তাকালো। আর আকাশ সে নিরীহ মুখ করে বার্গারে কামড় বসালো, যেন কিছুই জানে না। তিথি দাঁত চেপে বান্ধবীকে বলল, দেখেছিস ছেলেটা ইচ্ছে করে আমাকে রাগাচ্ছে, কিন্তু তুইও তো বারবার ওর দিকেই তাকাচ্ছিস। কারণ ও অসহ্য। বন্ধু, কেউ যদি এত রাগী হয় তাহলে কি করা উচিত? দূরে থাকা উচিত। না, আরও বেশি জ্বালানো উচিত। কথাটা বলে আকাশ দুষ্ট হাসলো। আর দূরে বসে থাকা তিথি সেটা দেখেই আবারও রাগে ফুঁসতে লাগলো, কারণ ছেলেটা যেন ইচ্ছে করে তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। দেখতে দেখতে পুরো দিনটাই কেটে গেল। নতুন ক্লাস, নতুন মানুষ, নতুন পরিবেশ, সব মিলিয়ে ভার্সিটির প্রথম দিনটা অন্যরকম ছিল। বিকেলের দিকে ক্লাস শেষ হতেই একে একে সবাই ক্যাম্পাস ছাড়তে শুরু করলো। কেউ বন্ধুদের সাথে হাসতে হাসতে বের হচ্ছে, কেউ ফোনে কথা বলতে বলতে গেটের দিকে হাঁটছে। তিথিও তার বান্ধবীর সাথে বেরিয়ে গেল। যাওয়ার সময়ও একবার বিরক্ত চোখে আকাশের দিকে তাকাতে ভুলল না। আর আকাশ সে আগের মতোই দুষ্ট হাসি মুখে তাকিয়ে রইল, যেন পৃথিবীতে কোনো চিন্তাই নেই তার। সাজিদ ব্যাগ কাঁধে নিয়ে বলল, চল ভাই আজকে বাসায় যাই, কাল থেকে আবার যুদ্ধ শুরু করব। তুই যা, আমার একটু কাজ আছে। আবার কি কাজ? প্রথম দিনে শুরু করলি নাকি? আরে তেমন কিছু না, পরে কথা হবে। সাজিদ বেশি কিছু না বলে চলে গেল। আর আকাশ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তার মুখে সেই চিরচেনা দুষ্ট হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। চোখের দৃষ্টি বদলে গেল। এক মুহূর্তে যেন অন্য এক মানুষ হয়ে উঠল সে। কিছুক্ষণ পর শহরের রাস্তা পেরিয়ে কালো বাইকটা গিয়ে থামলো শহরের এক নির্জন এলাকায়। চারপাশ অন্ধকার, পুরনো বড় বড় গুদাম ঘর। জায়গাটা এমন যেখানে সাধারণ মানুষ ভুলেও আসে না। আকাশ ধীরে ধীরে বাইক থেকে নামলো। তার পায়ের শব্দে সামনের বিশাল গোডাউনের দরজা খুলে গেল। সাথে সাথে কয়েকজন কালো পোশাক পরা লোক মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। বস, আপনার মেসেজ পেয়ে ওদের তুলে নিয়ে আসছি। গোডাউনের ভেতরে ঢুকতে দেখা গেল কয়েকটা ছেলে মাটিতে ফেলে রাখা, হাত পা শক্ত করে বাঁধা, মুখে স্পষ্ট ভয়। কারোর ঠোঁট কাটা, কারোর মুখে আঘাতের দাগ। তারা মাথা তুলে আকাশকে দেখতে কেঁপে উঠল, কারণ এই শহরের আন্ডারওয়ার্ল্ডের একটা নামই যথেষ্ট মানুষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য, আর সেই নামটা হলো আকাশ। আকাশ ধীরে ধীরে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। তাদের চোখে ভয়ঙ্কর ঠান্ডা দৃষ্টি। কোনো রাগ নেই, কোনো চিৎকার নেই, কিন্তু সে নীরবতাই যেন সবচেয়ে ভয়ঙ্কর। সে নিচু হয়ে এক ছেলে চুল মুঠো করে ধরে মাথা তুলল। কত সাহস তোমার, ভার্সিটির মেয়েদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করিস? ভুল হয়ে গেছে ভাই, আর হবে না, আল্লাহর কসম। ভুল? মেয়েদের সম্মান নিয়ে খেলাকে ভুল বলিস? ছেলেগুলো ভয়ে কাঁপতে লাগলো। কারো মুখ দিয়ে কান্না বের হয়ে আসছে। আকাশ ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোদের হাত আজ কেটে কুকুরকে খাওয়াবো, তখন বুঝবি মেয়েদের দিকে নোংরা নজর দিলে কি হয়। ভাই মাফ করে দেন, আর কোনোদিনও করব না প্লিজ ভাই। কিন্তু আকাশের মুখে এক্সপ্রেশন একটু বদলালো না, যেন তাদের কান্না তার কানে পৌঁছাচ্ছেই না। সে ধীরে ধীরে পাশের গার্ডের দিকে তাকালো। ছুরি আনো। কথাটা শুনতে পুরো গোডাউনের পরিবেশ আরো ভারী হয়ে উঠল। একজন গার্ড মাথা নিচু করে দ্রুত ভেতরের রুমের দিকে চলে গেল। আর মাটিতে পড়ে থাকা ছেলেগুলো আতঙ্কে চিৎকার করে কাঁদতে লাগলো, কারণ তারা জানে এই মানুষটা যা বলে সেটাই করতেও এক সেকেন্ডও ভাবে না। গোডাউনের ভেতরে তখন নিস্তব্ধ আতঙ্ক ছড়িয়ে আছে। শুধু কয়েকটা ছেলে কাঁপা কাঁপা কান্নার শব্দ শোনা যাচ্ছে। গার্ড হাতে দাঁড়ালো, ছুরি নিয়ে এসে মাথা নিচু করে দাঁড়ালো। বস, আকাশ ধীরে ধীরে ছুরিটা হাতে নিল। তার চোখে কোনো ভয়, দ্বিধা বা মায়া নেই, যেন এসব তার কাছে খুব স্বাভাবিক একটা ব্যাপার। মাটিতে পড়ে থাকা ছেলেগুলো এবার সত্যি আতঙ্কে পাগলের মতো কাঁদতে শুরু করলো। প্লিজ আর কোনোদিনও এমন করব না, আল্লাহর অস্তে ছেড়ে দেন। আমরা জানতাম না আপনি কে ভাই, ভুল হয়ে গেছে। ভুল তো সবাই করে, কিন্তু কিছু ভুলের শাস্তি এমন হওয়া দরকার যাতে দেখে বাকিরা শিক্ষা নেয়।
পরের মুহূর্তেই পুরো গোডাউন কেঁপে উঠল ভয়ঙ্কর চিৎকারে। চারপাশে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ তারা জানে তাদের বস অন্যায়ের শাস্তি দিতে কখনো দয়া দেখায় না। কিছুক্ষণ পর আকাশ ধীরে ধীরে নিজের হাতে রক্ত মুছতে মুছতে পিছিয়ে এলো, আর মাটিতে পড়ে থাকা ছেলেগুলো যন্ত্রণায় ছটফট করছে। আকাশ ঠান্ডা গলায় বলে, নিয়ে যাও এগুলো, রাস্তার কুকুরদের দিয়ে এসো। জি বস। সাথে সাথে কয়েকজন গার্ড দ্রুত এগিয়ে এসে সব সরিয়ে নিয়ে গেল। গোডাউনের বিশাল অন্ধকার জায়গায় তখন শুধু আকাশ দাঁড়িয়ে আছে। তার কালো শার্টের হাতেই রক্তের হালকা দাগ, কিন্তু তার মুখে একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। সে ধীরে ধীরে মাথা তুলে চারপাশে তাকালো। তার কণ্ঠ গোডাউনের দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আমি। আমার এক নামে পুরো শহর কাঁপে। এই শহরে অন্যায়ের শাস্তি ভয়ঙ্কর। যে মেয়েদের অসম্মান করবে তার পরিণতিও এমনই হবে। গোডাউনের সব লোক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ তারা জানে এই মানুষটার সামনে ভুল করার মানে মৃত্যু ডেকে আনা। কিছুক্ষণ পর আকাশ গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল, আর আশ্চর্যজনকভাবে পরের মুহূর্তেই তার মুখের এক্সপ্রেশন পুরো বদলে গেল। সে ভয়ঙ্কর মানুষটা যেন হঠাৎ করে আবার আগে দুষ্টু হাসি খুশি ভার্সিটির স্টুডেন্ট হয়ে উঠল। সে বাইকে উঠে হেলমেট পরে নিল, তারপর শহরের আলো পেরিয়ে স্বাভাবিকভাবেই বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর বাড়ির সামনে বাইক থামাতেই ভেতর থেকে তার মা দরজা খুলে বেরিয়ে এলেন, মুখে চিন্তার ছাপ। এত দেরি কেন বাবা? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। আকাশ এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর ঠোঁটে সেই পরিচিত হাসি এনে মায়ের সামনে এগিয়ে গেল। আরে মা, নতুন নতুন ভার্সিটি তো, তাই একটু ঘুরে দেখছিলাম। বন্ধুদের সাথেও আড্ডা দিলাম। তাই বলে এত দেরি? ফোনও ঠিক মতো ধরিস না। সরি মা, আর হবে না। মা ছেলের মুখের দিকে তাকিয়ে হালকা হাসলেন। তিনি জানেন তার ছেলে একটু দুষ্টু, একটু এলোমেলো, কিন্তু এই হাসি খুশি ছেলেটার পেছনে যে ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ লুকিয়ে আছে সেটা তিনি কল্পনাও করতে পারে না। আকাশ মায়ের সাথে কথা বলে জুতো খুলে ভেতরে ঢুকে সারাদিনের ক্লান্তি শরীরে থাকলো, মুখে তার সেই চেনা আগের মতোই হাসি, যেন কয়েক ঘন্টা আগের শহরের সবচেয়ে ভয়ঙ্কর গোডাউনে রক্ত ঝরেনি। এটাই আকাশের সবচেয়ে বড় ক্ষমতা। এক জগৎ থেকে আরেক জগতে মুহূর্তে নিজেকে বদলে ফেলতে পারে সে। বাইরে সে সাধারণ একটা ভার্সিটির ছাত্র, হাসি খুশি দুষ্টু অলস টাইপের ছেলে, আর অন্ধকার জগতের মানুষদের কাছে সে এক ভয়ঙ্কর নাম, যার সামনে বড় বড় গ্যাং স্টাররাও মাথা নিচু করে চলে। কিন্তু এসবে কিছুই বাড়ির মানুষজন জানে না। তারা শুধু জানে আকাশ একটু পাগলাটে, একটু ফাজিল, কিন্তু ভীষণ ভালো একটা ছেলে। আকাশ সিঁড়ির দিকে পা বাড়াতে উপরের দিক থেকে মিষ্টি গলা ভেসে এলো। এই ভাইয়া। আকাশ মুখ তুলে তাকাতে দেখলো তার ছোট বোন সিঁড়ির রেলিংয়ের ভর দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে সেই চিরচেনা দুষ্টামি। কি ব্যাপার, এত রাত পর্যন্ত ভার্সিটি দেখছিলে নাকি? মেয়েদের সাথে লাইন মারার চেষ্টা করছিলে? কথাটা শুনেই আকাশ নাটকীয়ভাবে বুকের ওপর হাত রাখলো। ছি, নিজের ভাই সম্পর্কে তোর এত বাজে ধারণা? আমি লাইন মারবো? হুম, তাহলে? মেয়েরা আমাকে দেখে নিজেরাই ফিদা হয়ে লাইন মারতে চলে আসবে, বুঝলি? আমার আলাদা করে কিছু করতে হয় না। আকাশের আত্মবিশ্বাসী ভাব দেখে মিষ্টি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ জোরে হেসে উঠল, যে ড্রয়িং রুম কেঁপে উঠল। তুমি আর মেরা ফিদা? যেই না আমার চেহারা, কুত্তা দেয় পাহারা। এই তোমাকে দেখে মেয়েরা প্রেমে পড়বে না, উল্টো দৌড় দিয়ে পালাবে। মা, দেখো তো এই মেয়েটা আমাকে অপমান করছে। তোরা আবার শুরু করলি? একটু শান্তি দিবি না আমাকে? আমি তো সত্যি কথাই বলছি, আজকালকার মেয়েদের স্ট্যান্ডার্ড অনেক হাই। তোমার মতো ফাজিলকে কেউ পাত্তাই দিবে না। তুই আমার রূপ বুঝবি না? এই চেহারার দাম আছে। ও আছে, সার্কাসে দিলে মানুষ টিকিট কেটে দেখতে আসবে। মায়ের সামনে দাঁড়িয়ে দুই ভাই বোন আবার ঝগড়া শুরু করে দিল। আকাশ কখনো মিষ্টির মাথায় হালকা চাপড় দিচ্ছে, কখনো সে পাল্টা বালিশ ছুঁড়ে মারছে। পুরো বাড়িটা আবারও হাসি আর হইচই ভরে উঠল। কিছুক্ষণ পর আকাশ সোফায় বসে পানি খেতে খেতে বলল, জানিস, আজ ভার্সিটিতে একটা আজব মেয়ের সাথে দেখা হয়েছে। ও মা, একদিনেই কাহিনী শুরু? বলো বলো, সুন্দরী নাকি? সুন্দরী তো, তবে রাগ এমন যে তাকালেই মনে হয় মানুষ খুন করে ফেলবে। তাহলে তো তোমার জন্য পারফেক্ট। তুমি ফাজিল, সে রাগী, জমবে ভালো। ধুর পাগলি, ওর সাথে কথা বলতে গেলেই ঝাড়ি দেয়। আজকে তো আমাকে জল্লাদ বলাই বাকি ছিল।
নিশ্চিন্ত, তুমি আগে কিছু বলেছো। আকাশ কিছু না বলে পানি খেতে লাগলো, কারণ সে জানে তিথিকে জ্বালানোর মজাটাই আলাদা ছিল। অদ্ভুতভাবে মেয়েটার রাগী মুখটা বারবার তার মাথায় ঘুরছে। রাতে আরও গভীর হতে লাগলো। বাড়ির সবাই স্বাভাবিক সময় কাটাচ্ছে, কেউ টিভি দেখছে, কেউ গল্প করছে, কিন্তু এই হাসি খুশি ছেলেটার অন্ধকার দিকের কথা কেউ জানে না। কেউ জানে না কয়েক ঘন্টা আগে সে ভয়ঙ্কর শাস্তি দিয়ে এসেছে কিছু অপরাধীকে। কারণ আকাশ খুব ভালো করে জানে দুটি জীবন আলাদা করে রাখতে হয়, একটা পরিবারের জন্য আর একটা পুরো আন্ডারওয়ার্ল্ডের জন্য। পরের দিন সকাল, শহরের আকাশে তখনও পুরোপুরি রোদের ঝলক নামেনি, কিন্তু মানুষের মুখে মুখে ইতিমধ্যে ছড়িয়ে গেছে ভয়ঙ্কর এক খবর। রাতের অন্ধকারে শহরের বিভিন্ন জায়গায় কয়েকটা ছেলে মরদেহ পাওয়া গেছে। কারোর হাত নেই, কারোর পা নেই, এমন নির্মম অবস্থা যে পুলিশ পর্যন্ত হতবাক হয়ে গেছে। রাস্তার মোড়ে মোড়ে মানুষ দাঁড়িয়ে সেই খবর নিয়ে আলোচনা করছে। কেউ বলছে গ্যাং ওয়ার হয়েছে, আবার কেউ বলছে পূর্ণ শত্রুতা, আবার কেউ ফিসফিস করে বলছে আন্ডারওয়ার্ল্ডের কিং নাকি আবার নড়ে চড়ে বসে। কিন্তু এসবের মাঝে চৌধুরী বাড়ির সকালটা ছিল একদম স্বাভাবিক। ডাইনিং ঘর থেকে ভেসে আসছে নাস্তার গন্ধ। ডাইনিং টেবিলের খবরের কাগজ ছড়িয়ে বসে আছেন আকাশের বাবা। সামনে টিভিতে চলছে ব্রেকিং নিউজ। টিভি রিপোর্টার বলছে, শহরে আবারও ভয়ঙ্কর হত্যাকাণ্ড। গভীর রাতে কয়েকজন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে পুরো শহর আতঙ্কিত ছড়িয়ে পড়েছে। টিভির শব্দ শুনে আকাশের বাবা বিরক্ত মুখে রিমোটটা টেবিলে ছুঁড়ে রাখলেন। এ কি সব শুরু হলো প্রতিদিন? এখন তো রাতে বাইরে যেতেই ভয় লাগে, মানুষ নিরাপদ না আর। তার কণ্ঠে বিরক্তির সাথে সাথে ভয়ও স্পষ্ট, কারণ এই শহরে গত কয়েক বছরে অপরাধ অনেক বেড়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে এসব করছে তাকে কেউ ধরতেই পারছে না। আকাশের মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে চিন্তিত গলেই বললেন, তুমি ঠিকই বলছো, আমার তো আকাশকে নিয়ে টেনশনের শেষ নাই। ছেলেটা প্রায় রাত বিরাতে বাইরে থাকে, কখন কি হয়ে যায়। মায়ের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তিনি হয়তো জানেন না তার ছেলে কেমন অন্ধকার জগতের সাথে জড়িত আছে, কিন্তু একজন মা হিসাবে অজানা ভয় সবসময় কাজ করে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে মিষ্টি কথাটা শুনে হেসে ফেলল। আরে মা, তোমার বজ্জা ছেলের কাছে মাফিয়ারাও আসতে ভয় পাবে। কথাটা শুনে আকাশের বাবা কড়া চোখে তাকলেন, রাগী কণ্ঠে বললেন, এই মেয়ে, সকাল সকাল ভাইকে নিয়ে ফাজলামি শুরু করছিস না তো? আমি কি মিথ্যা বলেছি? ভাইয়ার ওই ফাজিল চেহারা দেখলে তো মানুষ ভয় পায়। ঠিক তখনই হাই তুলতে তুলতে আকাশ নিচে নামলো। এলোমেলো চুল, আধঘুম চোখ, যেন পৃথিবীর কোনো ঝামেলার সাথে তার কোনো সম্পর্ক নেই। সকাল সকাল কার নামে গীবত করা হচ্ছে শুনি? তোমার নামে। মা ভয় পাচ্ছে তুমি রাতে বাইরে থাকো বলে। আমি তো ভদ্র ছেলে মা, রাতেও খুব ভালো হয়ে থাকি। হো, বেশি ভালো হয়ে গেছো বলেই শহরে লাশ পড়ে আছে। কথাটা মজা করে বলেছিল মিষ্টি, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য আকাশের চোখের দৃষ্টি বদলে গেল। একটা অদ্ভুত ঠান্ডা ভাব নেমে এলো তার চোখে, তবে সেটা দ্রুত মিলিয়ে গেল, যে কেউ খেয়াল করলো না। আকাশ হেসে বলল, তুই না একদিন বেশি কথা বলতে বলতে মায়ের খাবি আমার কাছে। আগে ধরতে পারো, তারপর মারবে। পুরো টেবিলে আবার হাসির পরিবেশ তৈরি হলো। আকাশের মা প্লেটে নাস্তা দিতে দিতে বললেন, এসব বাদ দিয়ে আগে খেতে বসে সবাই, সকাল সকাল ঝগড়া ভালো লাগে না। মা, আজকে একটু আগে বের হব। কেন? নতুন ভার্সিটি তো, ক্যাম্পাসটা ভালো করে ঘুরে দেখব। কথাটা বলেই আকাশ শান্তভাবে খেতে লাগলো। আর তার বাবা মা কেউ বুঝতে পারলো না যে ছেলেটা এখন নিরীহ মুখে নাস্তা করছে। পুরো শহর সেই ছেলের নাম শুনে অন্ধকার কেঁপে ওঠে, কারণ সে শুধু একটা ভার্সিটির স্টুডেন্ট না, সে এমন এক ছায়া যার অস্তিত্ব মানুষ টের পায় শুধুমাত্র রক্ত ঝরার পর। সকালের ডাইনিং টেবিলটা আবারও ছোটখাটো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে আকাশ আর মিষ্টির খুনসুটি, অন্যদিকে বাবা মায়ের বিরক্ত মুখ। কিন্তু এই হইচয়ের মাঝেও একটা অদ্ভুত উষ্ণতা আছে। পরিবারের মানুষদের সেই চেনা ভালোবাসা। আকাশ আরাম করে চেয়ার টেনে দিয়ে পরোটায় কামড় বসাচ্ছিল, যেন পৃথিবীর কোনো টেনশনই তাকে ছুঁতে পারে না। আর টিভিতে তখনও সেই ভয়ঙ্কর খবর ঘুরছে। পুলিশের গাড়ি, রক্তমাখা রাস্তা, আতঙ্কিত মানুষের মুখ, কিন্তু আকাশের মুখে বিন্দুমাত্র পরিবর্তন নেই। মিষ্টি কোল্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে হঠাৎ সন্দেহভরা চোখে তাকালো তার দিকে। কি রে ভাইয়া, তুই না কাল ভার্সিটি ঘুরে দেখতে গিয়েছিলি? কেন? তাহলে আজ আবার কি দেখবি? ভার্সিটি দেখতে এত সময় লাগে নাকি? আরে পাগলি,
এত বড় ভার্সিটি একদিনে দেখা শেষ হয় নাকি? ও মা, তাই নাকি? নাকি ভার্সিটির সাথে সাথে মেয়েদেরও ভালোভাবে পর্যবেক্ষণ করছিলে? তুই না একদম বাজে মেয়ে। আমি বাজে না, তোর চেহারা দেখেই বোঝা যায় কাল নিশ্চয়ই কোনো মেয়ের পেছনে ঘুরছিলে। আমি কারো পেছনে ঘুরবো? মেয়েরাই আমার পেছনে ঘুরবে। স্বপ্নে? জেলাস হচ্ছিস? তোমার ওপর ছি। দুজনের ঝগড়া আবারও জমে উঠতে আকাশের বাবা বিরক্ত হয়ে খবরের কাগজ নামিয়ে বললেন, খাওয়ার সময় এত কথা বলো না তোরা, সকাল সকাল মাথা ধরিয়ে দিস। সাথে সাথেই দুজন কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল, কিন্তু সেটা মাত্র কয়েক সেকেন্ডের জন্যই, কারণ মিষ্টি আবার নিচু গলাই বলল, বাবা দেখছো, ভাইয়া প্রেমে পড়ার সিমটম দেখা যাচ্ছে। এই মা, দেখো না। তোরা কি কোনোদিন বড় হবি না? তিনি মাথা নাড়তে নাড়তে আকাশের প্লেটে আরও পরোটা তুলে দিলেন। তারপর হঠাৎ চিন্তিত গলায় বললেন, বাবা আকাশ, ভালোভাবে থাকবি। এখন রাস্তাঘাটে খালি গুন্ডা মাফিয়ার খবর, কখন কোথায় কি হয়ে যায় বোঝা যায় না। মায়ের গলায় স্পষ্ট ভয়, কারণ প্রতিদিন টিভি খুলে শুধু রক্ত, মারামারি আর অপরাধের খবর। একজন মা হিসেবে ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু কথাটা শুনে আকাশের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সে গ্লাস থেকে এক চুমুক পানি খেয়ে বলল, আমার কাছে কোনো মাফিয়া আসবে দেখি, এক ঘুষিতে জেলে পাঠিয়ে দিব। ও মা, শুনছো বাবা? ভাইয়া একাই পুরো আন্ডারওয়ার্ল্ড সামলাবে। অবশ্যই। আমি কম নাকি? তুমি কম না, পুরো সার্কাস। তুই না সত্যি একদিন আমার হাতে ধরা খাবি। আগে ধরো, তারপর কথা বলো। আবারও পুরো ডাইনিং টেবিলে হাসির রোল পড়ে গেল, কিন্তু সেই হাসির মাঝে আকাশের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক ঝিলিক দেখা দিল, কারণ সে খুব ভালো করে জানে যে মাফিয়াদের কথা শুনে সাধারণ মানুষ ভয় পায়। সেই অন্ধকার জগতের সবচেয়ে ভয়ঙ্কর নামটাই হলো সে নিজে, আর তার এক ঘুষিতে জেলে নয়, মানুষ সরাসরি কবরে যায়। সকালে খুনসুটি, হাসাহাসি আর ঝগড়াঝাটি শেষে অবশেষে বাড়ি থেকে বের হলো আকাশ। কালো টি শার্ট, জিন্স আর হাতে বাইকের হেলমেট, পুরো চেহারাতেই সে বেপরোয়া ভাব। আকাশে মা দরজার সামনে দাঁড়িয়ে আবারও বলে উঠলেন, সাবধানে যাস বাবা, আর আজকে বেশি দেরি করিস না। আরে মা, টেনশন করো না, তোমার ছেলে খুব ভদ্রভাবে চলাফেরা করে। হ্যাঁ, ভদ্র না, মহাভদ্র। বাসায় ফিরে তোর খবর আছে। তারপর এক ঝটকায় বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেল আকাশ। সকালের শহর তখন ব্যস্ততায় ভরা, রাস্তার দুপাশে গাড়ির লাইন, মানুষের ভিড়, দোকানের শব্দ, কিন্তু আকাশ যেন নিজের ছন্দেই চলছে। ঠোঁটে কোণে হালকা হাসি, তার মাথায় এখন একটাই চিন্তা ঘুরছে, তিথি, রাগি ঝগড়াটে আগুন টাইপের মেয়েটা। কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে বাইক থামালো আকাশ। সে হেলমেট খুলে চুলে হাত বুলিয়ে ভেতরে ঢুকতেই হঠাৎ সামনে চোখ পড়ল, আর সাথে সাথে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল তার, কারণ একটু সামনে দিয়ে তিথি হাঁটছে, কালো ড্রেস, কাঁধে ব্যাগ, মুখে সেই আগের মতোই গম্ভীর ভাব, যেন পৃথিবীর কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই। আকাশ দুহাত পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে তার পাশে গিয়ে হাঁটতে লাগলো। তারপর নিচু গলায় বলল, কি ব্যাপার, আমাকে ফলো করে আসছো নাকি? কেন? আপনাকে ফলো করে আমার কি হবে শুনি? এই আপনি বলো না তো, আপনি বললে কেমন যেন নিজেকে মুরব্বি লাগে। তোমার মতো বেয়াদব জীবনে দেখি নাই, এবার পথ ছাড়ো। ধরলাম কোথায় যে ছাড়বো, রাস্তা তো খোলাই আছে। তুমি ইচ্ছে করে বিরক্ত করো, তাই না? নাকি তুমি ইচ্ছে করে আমার কাছে থাকার বাহানা করছো? একদম বাজে কথা বলবে না। বাজে কোথায় বললাম? সকাল সকাল আমাকে দেখেই তো রাগ শুরু হয়ে গেছে। কারণ তোমাকে দেখলেই মেজাজ খারাপ হয়। আহা, এত নিষ্ঠুর কেন তুমি? নাটক কম করো। আমি নাটক করি? আমি তো খুব সিরিয়াস মানুষ। তোমাকে দেখে সেটা বোঝাই যাচ্ছে। দুজন হাঁটতে হাঁটতে ঝগড়া করে চলেছে। আশপাশ দিয়ে যাওয়া ছাত্রছাত্রীরা মাঝে মধ্যে অবাক হয়ে তাকাচ্ছে, কারণ প্রথম দেখাতে বোঝা যাচ্ছে এদের সম্পর্ক শান্ত হওয়া না। তিথি এবার দ্রুত হাঁটতে শুরু করলো, কিন্তু আকাশও তার পাশ ছাড়লো না। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি সবসময় এত রাগী থাকো কেন? ছোটবেলায় কেউ চকলেট চুরি করেছিল? তিথি এবার সত্যি থেমে গেল, তারপর ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার সমস্যা কি? সমস্যা তুমি। এক মুহূর্তের জন্য তিথি চুপ হয়ে গেল, হয়তো এমন উত্তর সে আশা করেনি, কিন্তু পরের মুহূর্তে আবার নিজেকে সামলে নিয়ে বলল, দেখো, বেশি বাড়াবাড়ি করো না, আমি কিন্তু চুপচাপ টাইপের মেয়ে না। সেটাই তো বুঝতেছি জল্লাদি ম্যাডাম। আবার ওই নাম? তোমার জন্য একদম পারফেক্ট নাম। তিথির আগে ফুঁসতে ফুঁসতে সামনে চলে গেল, আর আকাশ তার যাওয়ার দিকে তাকিয়ে হালকা হেসে ফেল,
কারণ যতই রাগুক মেয়েটাকে জ্বালানোর মজাটাই অদ্ভুতভাবে ভালো লাগছে তার। তিথি দ্রুত পা চালিয়ে সামনে দিয়ে চলে গেল। আকাশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার চোখে তখন সেই দুষ্টু ঝিলিকটা লেগে আছে, যেন মেয়েটার রাগ দেখেই সে ভেতরে ভেতরে মজা পাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত গলা ভেসে এলো। কি রে, আজকেও বিরক্ত করলি মেয়েটাকে? আকাশ ঘুরে তাকাতেই দেখে সাজিদ কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে, মুখে সেই চিরচেনা বিরক্ত হাসি। আকাশ হালকা কাঁধ ঝাঁকিয়ে বলল, কি করব বলো? ওকে দেখলেই জ্বালাতে ইচ্ছে করে। ইচ্ছে করে নাকি স্বভাব হয়ে গেছে? ধুর, বেশি কথা বলিস না। না ভাই, আমি সিরিয়াস, তুই ফেসে গেছিস। কথাটা শুনে আকাশ থমকে গেল, তারপর হালকা হেসে বলল, ফেসে গেছি? কার সাথে? ওই রাগী মেয়ের সাথে? হ্যাঁ, তুই যতই ইনকার করিস না কেন, তুই মেয়েটার প্রতি একটু একটু অ্যাট্রাক্ট হচ্ছিস। ধুর, যাতা বলিস। আমি ওই জল্লাদি টাইপ মেয়ের প্রতি? কখনো না। তাহলে তাকে দেখলে তুই কেন দুষ্টুমি শুরু করিস? কেন বারবার ওর সামনে গিয়ে কথা বলিস? মজা পাই তাই। মজা না ভাই, এটা ফাঁদ। ধীরে ধীরে তুই নিজেই বুঝবি। তোর মাথা খারাপ হয়ে গেছে। ঠিকই বলেছি। সাজিদের গলে ছিল এক ধরনের সিরিয়াস ভাব, কিন্তু আকাশ সেটা মানতে নারাজ। সে হাত নেড়ে কথাটা উড়িয়ে দিল। দূর, এসব বাদ দে, চল ক্লাসে যাই। তারপর দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। ক্যাম্পাসের ভেতরে তখন আবারও আগের মতোই ছাত্রছাত্রীদের ভিড়, হাসাহাসি, আড্ডা। কিন্তু আকাশের মাথার ভেতর কোথাও না কোথাও বারবার ভেসে উঠছিল সেই রাগী মুখটা, যে মুখটা দেখলেই কেন জানি তার ঠোঁটে হাসি এসে যায়। আর সাজিদ পেছন থেকে তাকিয়ে হালকা হাসলো, কারণ সে বুঝে গেছে আকাশ যতই অস্বীকার করুক, খেলা শুরু হয়ে গেছে। দুপুরে রোদ তখন ভার্সিটির ক্যান্টিনের জানালা দিয়ে ঢুকে টেবিলের উপর পড়ছে। চারপাশে ছাত্রছাত্রীদের হাসাহাসি, চামচের শব্দ আর খাবারের গন্ধে পুরো জায়গাটা জমজমাট। তিথি আর তার বান্ধবী এক কোণে বসে খাচ্ছিল। তিথির মুখে স্বাভাবিক সেই গম্ভীর ভাব, আর বান্ধবীটা গল্প করতে করতে হাসছিল। ঠিক তখনই ক্যান্টিনের বাইরে দরজা দিয়ে কয়েকজন অচেনা ছেলে ঢুকলো। চেহারার অস্বস্তিকর একটা ভাব, চোখে দুষ্টু দৃষ্টি। তারা সোজা গিয়ে তিথিদের টেবিলের সামনে দাঁড়ালো। একজন গুন্ডা বাঁকা হাসি দিয়ে বলল, একা খাবে নাকি আমাদেরও দিবে? কথাটা শুনে তিথির বান্ধবী সাথে সাথে থমকে গেল, তারপর নিচু গলায় বলল, চল উঠি, এখানে থাকা ঠিক না। চল। কিন্তু তারা উঠতে যাবে এমন সময় আরেকটা গুন্ডা টেবিলের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল। কি ব্যাপার, এত তাড়াহুড়ো কিসের? আমাদের সাথে একটু কথা না বলে কোথায় যাচ্ছিস? আমরা কিচ্ছু করিনি, আমাদের যেতে দিন। অসভ্যতার মতো করবেন না। আমরা অসভ্য? অসভ্যতা কাকে বলে তোদের আজ দেখাবো। কথাটা শেষ হতে সে হঠাৎ তিথির বান্ধবীর হাত ধরে টান দিল। সাথে সাথে পুরো ক্যান্টিনে একটা চিৎকার ছড়িয়ে পড়ল। এই হাত ছাড়ো, ছাড়। এই বেয়াদব, হাত ছাড়, না হলে আমি প্রিন্সিপালকে ডাকবো। ডাক, কাকে ডাকতে পারিস ডাক। আজ তোদের এখান থেকে কেউ বাঁচাতে পারবে না। চারপাশে ছাত্রছাত্রীরা ভয় পেয়ে দূরে সরে যাচ্ছে, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। ঠিক তখনই ক্যান্টিনের দরজা দিয়ে ধীরে ধীরে ঢুকলো আকাশ। হাতে পানির বোতল, চোখে হালকা বিরক্তি, আর ঠোঁটে সেই চিরচেনা দুষ্টু হাসি। সে সামনে দৃশ্যটা দেখে এক সেকেন্ড থমকে গেল, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এখানে কি হচ্ছে? বাইরের গুন্ডা হয়ে ভার্সিটির মধ্যে মেয়েদের ডিস্টার্ব করছো? কণ্ঠটা ছিল শান্ত, কিন্তু সেখানে একটা চাপা ভয়ঙ্করতা লুকানো ছিল। গুন্ডা একবার আকাশকে দেখে বাঁকা হাসি দিল। সব ভাগ এখান থেকে, আমার কাছে বাধা দিবি না। আকাশ ধীরে ধীরে বোতলটা টেবিলে রেখে সামনে এগিয়ে গেল। তার চোখ এখন সম্পূর্ণ ঠান্ডা, হাসিটা মিলিয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছি এখানে কি হচ্ছে? ক্যান্টিনের ভেতরে পরিবেশ তখন একেবারে থমথমে, চামচের শব্দ পর্যন্ত যেন থেমে গেছে। সবে দূর থেকে দাঁড়িয়ে দেখছে কি হতে যাচ্ছে সামনে। আকাশ ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তার চোখে এখন আর সেই দুষ্ট হাসিতে নেই, বরং সেখানে এক ঠান্ডা ভয়ঙ্কর স্থিরতা। গুন্ডারা আকাশকে ঘিরে দাঁড়িয়ে গেল। একজন দাঁত খিচে বলল, আমাদের কাজ করতে দে, আমাদের পথের বাধা হবে না। আগে ওই মেয়েটার হাত ছাড়। ছাড়বো না। কি করবে? কথাটা শেষ হতেই আকাশ এক সেকেন্ডও দেরি করলো না, সোজা গিয়ে একটা গুন্ডার মুখে জোরে ঘুষি বসিয়ে দিল। পুরো ক্যান্টিনে একটা চিৎকার ছড়িয়ে পড়ল। এই, এত বড় সাহস আমাদের গায়ে হাত তুললে? আকাশ কোনো উত্তর দিল না। দ্বিতীয় মুহূর্তেই আরেকজন ঘুষি মারল, তারপর আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দিল। একটা দুইটা নয়,
পরপর কয়েকটা ঘুষিতে গুন্ডাদের দল ছত্রভঙ্গ হয়ে গেল, কিন্তু তাদের রাগ তখনও আকাশ ছুঁয়ে গেছে। তোর আজকে ভার্সিটির মাঠেই পুঁতে রাখবো। রাগে ফুঁসতে ফুঁসতে একজন গুন্ডা ফোন বের করলো। ভাই একটু আসেন, এখানে সমস্যা হয়েছে। কিছুক্ষণের মধ্যে ভার্সিটির বাইরে হঠাৎ করে কয়েকটা কালো গাড়ি এসে থামলো। টায়ারের শব্দে পুরো জায়গাটা কেঁপে উঠল। গাড়ি থেকে নেমে এলো কয়েকজন লোক, আর মাঝখানে একজন মধ্যবয়সী শক্তিশালী চেহারার মানুষ। তার চোখের ভয় আর ক্ষমতার ছাপ স্পষ্ট। সে ক্যান্টিনের ভেতরে ঢুকে গর্জে উঠল। কার এত বড় সাহস আমার ভাইদের গায়ে হাত দেয়? গুন্ডারা সাথে সাথে আকাশকে দেখিয়ে দিল। বড় ভাই এক পলক আকাশের দিকে তাকালো, আর সেই এক পলকেই তার মুখের রং পাল্টে গেল। হঠাৎ তার পা কাঁপতে শুরু করলো, কারণ সে চিনে ফেলেছে এই মানুষটাকে। এই ছেলেটা সাধারণ কেউ নয়, এই ছেলেটা পুরো আন্ডারওয়ার্ল্ডের পরিচিত এক নাম, ভয়ের প্রতীক। বড় ভাই কাঁপা কণ্ঠে বলল, আপনি আকাশ ভাই? পুরো ক্যান্টিন নিস্তব্ধ হয়ে গেল। গুন্ডারা অবাক হয়ে তাকিয়ে আছে, তারা বুঝতেই পারছে না কি হচ্ছে। বড় ভাই সাথে সাথে এগিয়ে এসে আকাশের পা ধরে ফেল। তার ভাই মাফ করে দেন, আমার ভাইরা ভুল করেছে, আর কখনো এমন করবে না, প্লিজ ভাই। ওদের বোঝাই দিস মেয়েদের গায়ে হাত যেন না দেয়, আর যদি দেয় তাহলে আমি ছাড়বো না। জি ভাই, আর কখনো না। তোরা এত বড় সাহস কোথায় পেলে ভার্সিটিতে এসে এসব করিস? তারপর এক একে গুন্ডাদের কান ধরে টেনে নিয়ে যেতে লাগলো। কেউ কান্না করছে, কে ক্ষমা চাইছে। পুরো ক্যান্টিনে তখন হাঁ হয়ে গেছে, কারণ সবাই দেখছে যে ছেলেটা কিছুক্ষণ আগে হাসতে হাসতে ক্যান্টিনে ঢুকেছিল, সেই ছেলেটার একটা নাম শুনে শহরের বড় বড় লোক কেঁপে ওঠে। আর আকাশ তখন আবার শান্ত মুখে নিজের জায়গায় ফিরে গিয়ে বসে পড়ল, যেন কিছুই হয়নি। ক্যান্টিনের ভেতরে সেই ভয়ঙ্কর ঘটনার পর এখন পুরো পরিবেশ ধীরে ধীরে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু যারা ঘটনাটা সামনে থেকে দেখেছে তাদের মাথা থেকে এখনো কিছুই বের হচ্ছে না। তিথি এক জায়গায় দাঁড়িয়ে আছে, চোখে এখনো বিস্ময় আর প্রশ্নের ছাপ। পাশে তার বান্ধবীও একইভাবে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে সামনে। তিথি ধীরে ধীরে নিচু গলায় বলল, কি হলো বলতো? কিছুই তো বুঝলাম না, হঠাৎ করে এমন হয়ে গেল কেন? আমিও তো বুঝলাম না, এক মুহূর্তে মারামারি শুরু হলো আর পরের মুহূর্তে সবাই ভয় পেয়ে গেল। মনে হয় আকাশের বাবা অনেক ক্ষমতা, সেই সুবাদেই ওরা আকাশকে চিনে ভয় পেয়েছে। হ্যাঁ তাই হবে, না হলে আর কি হবে? এমন হুট করে কেউ কাউকে ভয় পায় না। এদিকে ক্যান্টিনের এক কোণে সাজিদ দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখে এখনো হাঁ হয়ে আছে। সে বিশ্বাসই করতে পারছে না যা সে দেখেছে। সে ধীরে ধীরে আকাশের কাছে এসে বলল, আকাশ, কি হলো ব্যাপারটা? আকাশ চেয়ারে হেলান দিয়ে বসে হালকা হাসলো, তারপর একদম স্বাভাবিক গলায় বলল, কি আর হবে, আমাকে দেখে মুতে দিছে। মজা করিস না, ওরা তোকে দেখে ভয় পেল কেন? কি জানি, দেখ তো আমাকে কি ভূতের মতো লাগছে নাকি। মিষ্টি আবার আজকে মেকআপ করে ভূত বাড়িয়ে দেয়নি তো, তাই হয়তো ভয় পাইছে। একদম মজা করবি না, সত্যি বল। না না, মজা করলাম, সিরিয়াস না। তুই যতই মজা করিস এর ভেতরে অন্য কোনো সত্য আছে। ঘোড়ার আন্ডা আছে, খা, বেশি কথা বলিস না। এই চল ক্লাসে যাই। আকাশ উঠে দাঁড়ালো, যেন কিছুই হয়নি। তার মুখে আবার সেই আগের দুষ্টু হাসি ফিরে এসেছে, কিন্তু আশেপাশের মানুষজন এখনো দূর থেকে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করছে, কারণ তারা বুঝে গেছে এই ছেলে সাধারণ কেউ না। আর আজকে যা দেখেছে সেটা শুধু ট্রেলার ছিল। ক্লাসরুমে তখন টিচারের গম্ভীর লেকচার চলছে, সবাই মনোযোগ দিয়ে নোট নিচ্ছে, কেউ কেউ চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। সামনের সারিতে আকাশ বসে আছে, এক হাতে কলম ঘোরাচ্ছে আর অন্য হাতে ফোনটা টেবিলের নিচে লুকিয়ে ব্যবহার করছে। বাইরে থেকে তাকে দেখে মনে হবে পুরোপুরি অমনোযোগী একজন ছাত্র, কিন্তু ফোনের ভেতরে দুনিয়াটা সম্পূর্ণ আলাদা। হঠাৎ ফোনের ভাইব্রেশন হলো। বস, জরুরি খবর। একজন প্রভাবশালী লোক প্রবাসীদের জমি জোর করে দখল করেছে। লোকজন কিছুই করতে পারছে না। আকাশ এক সেকেন্ড দেরি না করে রিপ্লাই দিল। তার আঙ্গুলগুলো একদম ঠান্ডা, কিন্তু মেসেজের ভাষা ভয়ঙ্কর শান্ত। ওদের হাত পা ভেঙে দাও, যাতে এই জমির উপর আর কোনোদিন হেঁটে আসতে না পারে। মেসেজটা পাঠিয়ে সেই ফোনটা আবার টেবিলের নিচে লুকিয়ে ফেল। মুখে আবার সেই সাধারণ ছাত্রের ভাব, যেন কিছুই হয়নি। ঠিক তখনই পাশ থেকে সাজিদ ফিসফিস করে বলল, কাকে মেসেজ দিস? প্রেম করিস নাকি? আকাশ এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর ধীরে ধীরে মুখ ঘুরিয়ে শান্ত গলায় বলল, না না, তেমন কেউ না,
মিষ্টির মেসেজ ছিল। কিন্তু মিথ্যা বলার সময়ও তার চোখের দিকে তাকালে একটা জিনিস স্পষ্ট দেখা যাচ্ছিল, সেটা হলো এক অদ্ভুত আগুন, যেটা ক্লাসরুমের আলোতেও লুকানো যায় না। সাজিদ ভুরু কুচকে বলল, মিষ্টি আবার কি মেসেজ দিল? কিছু না, বাজে কথা। কিন্তু সাজিদের চোখ এড়িয়ে গেল না একটা ব্যাপার। আকাশ যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, তার ভেতরে কিছু একটা চলছে, আর সেই কিছুটা মোটো সাধারণ কিছু না। আকাশ আবার কলম ঘোরাতে লাগলো, যেন সে শুধু একজন স্টুডেন্ট, কিন্তু বাস্তবে সে এমন এক জগতের মানুষ যেখানে একটা মেসেজ মানে কারো ভাগ্য বদলে যাওয়া। ক্লাস শেষ করে 3:30 ধুলোমাখা ব্যস্ততা শেষে আকাশ যখন বাড়ির গেট দিয়ে ঢুকলো, তখন ঘড়ির কাঁটা প্রায় বিকেলের দিকে হেলে পড়েছে। বাইরের দুনিয়ায় সে যতই রহস্যময় বা ভয়ঙ্কর ছায়া হোক না কেন, এই বাড়ির ভেতরে ঢুকলে সে আবার সেই চিরচেনা দুষ্টু অলস মায়ের আদরের ছেলে হয়ে যায়। জুতো খুলে ভেতরে ঢুকতেই আকাশের মা রান্নাঘর থেকে মাথা বের করে বলেন, যা গোসল করে আয়, খেতে দি, সারাদিন বাইরে ঘুরে এসেছিস। আকাশ হালকা হাসি দিয়ে মাথা নেড়ে সিঁড়ির দিকে যেতে নিল। ঠিক তখনই পেছন থেকে মিষ্টির কণ্ঠ ভেসে এলো, আহা কি আদর, দেখো তো, আমাকে তো সারাদিন একবারও খেতে বলো না। মিষ্টি নাটকীয় ভঙ্গিতে সোফায় বসে পা দুলাতে লাগলো, মুখে অভিমানী ভাব। মা রান্নাঘর থেকে বের হয়ে এসে ভোর কুচকে বলেন, তোকে খেতে বলবো কি? তুই তো সারাদিন খেতেই থাকিস, খাওয়া ছাড়া আর কোনো কাজ আছে তোর? কথাটা শুনে আকাশ হো হো করে হেসে উঠল। আকাশ সোফার হাতলে ভর দিয়ে বলল, ঠিকই তো বলছে মা, এই মেয়েটা সারাদিন শুধু খাওয়ার প্ল্যানই করে। এই ভাইয়া, আমাকে এটা বলার সাহস কোথা থেকে পেলে? হ্যাঁ, সত্য কথা বলতে সাহস লাগে নাকি? আমি একটু খেতে পছন্দ করি, তাই বলে তুমি খোটা দিবা? মিষ্টি ঠোঁট ফুলে হাত গুটিয়ে দাঁড়িয়ে রইল। মা আবারও বলেন, তোরা দুইজনেই থাম, আমি সারাদিন রান্না করি আর তোদের ঝগড়া শুনি। মা, আমি গোসল করে আসি, তারপর তোমার হাতের খাওয়া না খেলে দিনটা পূর্ণ হয় না। আকাশ চলে যেতে মিষ্টি আবারও সোফায় বসে আঙ্গুল কামড়ে পড়ল। উফ, সব সময় ভাইয়ার পক্ষই নাই। আমি তো এই বাড়ির মেয়ে না, যেন ফার্নিচার। তুই মেয়ে না, তুই বাড়ির ঝামেলা। পুরো ঘরে হাসির শব্দ ছড়িয়ে পড়ল, আর সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আকাশের মুখে আবারও সেই চিরচেনা হাসিটা ফিরে এলো, যে হাসিটা শুধু এই বাড়ির মানুষ চেনে, আর যেটা দেখে কেউ বুঝতে পারে না এই সহজ সরল ছেলেটার ভেতরে লুকিয়ে আছে এক অন্য জগৎ, যেখানে হাসি মানেই শান্তি না, বরং ঝড় আসার আগের নীরবতা। আকাশ সিঁড়ি পেয়ে ধীরে ধীরে উপরে উঠে গেল। বাইরের দুনিয়ায় হট্টগোল, ভার্সিটির ঝামেলা, ক্যান্টিনের ঘটনা সব পেছনে ফেলে সে এখন নিজের ঘরের ভেতরে। বাথরুমে ঢুকে শাওয়ারের পানির শব্দে পুরো পরিবেশটা যেন একদম শান্ত হয়ে গেল। ঠান্ডা পানি গায়ে পড়তেই দিনের ক্লান্তি একটু একটু করে ধুয়ে যেতে লাগলো, কিন্তু আশ্চর্যভাবে তার মাথা আজও একই জায়গাতেই আটকে আছে। তিথি। আকাশ পানির নিচে দাঁড়িয়ে হালকা হাসলো, মনে মনে বলল, মেয়ে হিসেবে দেখতে খারাপ না, রাগটা একটু বেশি, কিন্তু অদ্ভুতভাবে ভালোই লাগে। নিজের এই ভাবনে নিজেই একটু থমকে গেল আকাশ, তারপর মাথা নাড়িয়ে হালকা হাসলো, যেন নিজের চিন্তাকেই উড়িয়ে দিতে চাইছে। তোর এসব কি ভাবছি আমি? কিছুক্ষণ পর গোসল শেষ করে আকাশ ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। চুল থেকে এখনো হালকা পানি ঝরছে, আর গায়ে টি শার্ট হালকা। ডাইনিং টেবিলে মা ইতিমধ্যে খাবার সাজিয়ে রেখেছেন। আকাশ বসতে বসতে বলল, মা, আজকে কি রান্না করছো? তোর পছন্দের ডাল, মাছ আর ভাত। সারাদিন বাইরে ছিলি, খেয়ে নে। আকাশ হাসি মুখে খেতে বসলো। মায়ের হাতের রান্না তার কাছে এটা শুধু খাবার না, এক ধরনের শান্তি। ঠিক তখনই পাশ থেকে মিষ্টি এসে চেয়ারে বসে পড়ল, মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি। ওহো ভাইয়া, ফ্রেশ হয়ে একেবারে হিরো লুক নিয়ে বসেছো দেখছি। ভার্সিটি সেই মেয়েটা যদি এমন দেখে আবার ফিদা হয়ে যাবে। আবার শুরু করলি তুই? আমি তো সত্যি বলছি, তুমি না বলেছিলে মেয়েরা তোমার পেছনে লাইন মারবে? আমি তখন মজা করছিলাম। কিন্তু আমি তো দেখলাম তুমি একটা মেয়ের কথা ভাবছিলে গোসল করার সময়। কি কি বললি তুই? কিছু না না না, আমি আন্দাজ করলাম। আকাশ হালকা বিরক্ত হয়ে মাথা নাড়িয়ে খাবার খেতে শুরু করলো, কিন্তু তার মুখে সেই হালকা মিষ্টি তখনও রয়ে গেছে। মিষ্টি পাশে বসে আবার ফিস ফিস করে বলল, ভাইয়া সাবধান ভাইয়া, বেশি ভাবলে পরে ধরা পড়ে যাবে। তুই চুপ করবি নাকি খাবি? খাবো, কিন্তু তোকে জ্বালানো ছাড়বো না। পুরো ডাইনিং টেবিলে আবারও হাসির শব্দ ছড়িয়ে পড়ল।
মা হাসতে হাসতে বললেন, তোরা দুজন একসাথে থাকলেই বাড়ি মাথায় তুলে ফেলিস। আর আকাশ সে শুধু খেতে খেতে হালকা হাসছিল, কিন্তু তার মাথার ভেতর একটাই নাম আবার ঘুরে বেড়াচ্ছিল, তিথি। বিকেলে নরম রোদে ভার্সিটির আশেপাশের পার্কটা একদম শান্ত হয়ে আছে। গাছের পাতায় বাতাস লাগছে আর দূরে দূরে কয়েকটা জুটি, কয়েকটা বন্ধু আড্ডা দিচ্ছে। আকাশ ধীরে ধীরে হেঁটে পার্কে ঢুকলো। আজকে তার কোনো বিশেষ কাজ ছিল না, শুধু মাথাটা একটু ফাঁকা করতে বের হওয়া। কিন্তু ভাগ্য যেন আজও তাকে শান্তি দিতে যাচ্ছে না, কারণ সামনের বেঞ্চেই বসে রয়েছে তিথি, একদম একা, চোখ নামানো, হাতে ফোন। আকাশের সাথে সাথে সে চেনা দুষ্টু হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, ঠিক তার পাশে এসে দাঁড়িয়ে মজার গলেই বলল, আরে আমার জন্য অপেক্ষা করছো নাকি? তোমার জন্য অপেক্ষা করব কেন? তাহলে কার জন্য? তোমাকে বলবো কেন? বললে কি হবে? আমি তো শুধু জানতে চাচ্ছি। কিছু না, যাও, বিরক্ত করো না। আকাশ একটু না সরে পাশে দাঁড়িয়ে রইল। তার দুষ্টু চোখে কৌতূহল আর মজা দুটোই একসাথে কাজ করছে। আগে বলো, কার সাথে দেখা করতে এসেছো? আমার হবু হাজবেন্ড। কথাটা শোনার সাথে সাথেই আকাশের মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। চোখে একটা অদ্ভুত রাগের ছায়া নেমে এলো। কি বললে? হ্যাঁ, এখন তুমি যাও, বেশি কথা বললে ঝামেলা হবে। আকাশ একদম চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড শুধু তিথির দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ ঠান্ডা গলায় বলল, যাব না আমি দেখব। তিথি কিছু বলার আগেই আকাশ তার পাশের বেঞ্চে ধীরে ধীরে বসে পড়ল, একদম শান্তভাবে, যেন এই জায়গাটা এখন তারও। তিথি রেগে বলল, তুমি বুঝতে পারছো না, ও আসলে ঝামেলা হবে। তুমি যাও এখান থেকে। ঝামেলা হবে কেন? আমি তো শুধু দেখতে চাই তোমার সেই হবু হাজবেন্ডটা কেমন দেখতে। এটা তোমার দেখার বিষয় না। আমারই তো হওয়া উচিত, কারণ তুমি তো আমার সাথে ঝগড়া করো প্রতিদিন। কি বলছো এসব? আমি যা বলছি পরিষ্কার বলছি। চারপাশের পরিবেশ ধীরে ধীরে ভারী হয়ে আসছে। তিথির মুখে বিরক্ত আর আকাশের চোখে অদ্ভুত এক জেদ। সে নড়ল না, বসে রইল একদম শান্তভাবে, যেন এই মুহূর্তে সে কাউকে হার মানাতে রাজি না। আর তিথি বুঝতে পারছে এই ছেলে সহজে সরে যাবে না। পার্কে সেই শান্ত বিকেলের বাতাসে হঠাৎ করেই যেন নতুন একটা টানটান পরিবেশ তৈরি হলো। তিথি এখনো বেঞ্চে বসে আছে, চোখে স্পষ্ট অস্বস্তি আর বিরক্তি। আর আকাশ পাশে বসে আছে একদম নিশ্চুপ, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ঠান্ডা স্থিরতা। ঠিক তখনই দূর থেকে একজন ছেলে হেঁটে এলো। ফর্মাল শার্ট, ঘড়ি আর আত্মবিশ্বাসী হাঁটা দেখে বোঝা যাচ্ছে সে তিথির কথিত হবু হাজবেন্ড। তিথির মুখে হালকা এক ধরনের মেকি হাসি ফুটে উঠল। সিয়াম, তুমি এসেছো? একটু দেরি হয়ে গেল, ট্রাফিক ছিল। তিথি উঠে দাঁড়িয়ে হালকা করে তার সাথে হাত মেলাতে যাবে, ঠিক তখনই আকাশ ফট করে সামনে এসে দাঁড়ালো। একদম স্বাভাবিক ভঙ্গিতে সিয়ামের হাতটা ধরে ফেললো। হাই। কে তুমি? আমি তিথির বন্ধু। কথাটা শুনেই তিথির চোখ গরম হয়ে গেল। সে সাথে সাথে আকাশের দিকে তাকালো, কিন্তু আকাশ একটু পাত্তা দিল না। শ্যাম হালকা হেসে বলল, ও বসো তাহলে। আকাশ একদম স্বাভাবিকভাবে তাদের পাশে বসে পড়ল, যেন সে এখানে আগেও এসেছে বহুবার। আসলে আপনাকে দেখার ইচ্ছে হচ্ছিল, তাই চলে আসলাম। আপনি কি রাগ করেছেন? রাগ করবো কেন? তিথির বন্ধু মানে আমারও বন্ধু। আকাশ হালকা মাথা নাড়ল, কিন্তু ভেতরে ভেতরে তার চোখের দৃষ্টি একটু বদলে গেল। মনে মনে বলল, শালা, তোকে একা পাইলে বিয়ের স্বাদ মিটিয়ে দিব। কিন্তু মুখে সেই দুষ্ট হাসিটাই রাখলো। তিথি একটু জোর করে মেকি হাসি টেনে এনে বলল, আচ্ছা আকাশ, তুমি এখন যাও, আমরা একটু কথা বলি। আরে যেতে বলছো কেন? থাক না, ও নতুন বন্ধু এসেছে, পরিচিত হোক। তিথি এবার একদম চুপ হয়ে গেল। বাইরে থেকে মৃদু হাসি থাকলো, ভেতরে তার মাথা গরম হয়ে যাচ্ছে। মনে মনে বলল, জানে না তো এই ছেলে আসলে কি জিনিস, একবার শুরু করলে পুরো মাথা খারাপ করে দেবে। আকাশ তখন আরাম করে বেঞ্চে হেলাম দিয়ে বসে আছে, চোখে হালকা হাসি, কিন্তু সেই হাসি নিচে একটা অদ্ভুত টান টান আগুন লুকানো। সে সিয়ামের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, আচ্ছা, তিথি তো খুব শান্ত স্বভাবের না, আপনার সাথে কিভাবে মানায়? কথাটা যেন খুব সাধারণ, কিন্তু বাতাসে একটা অদৃশ্য চাপ দিল। তিথি সাথে সাথে আকাশের দিকে তাকালো। তুমি আবার শুরু করেছো? এমন এক নীরব সতর্কতা চোখে। আর সিয়াম, সে শুধু হালকা হেসে বলল, সময়ের সাথে সব মানিয়ে যায়।
আকাশ একটু মাথা নাড়িয়ে মুচকি হাসল, কিন্তু সেই হাসির ভেতরে ছিল এক অদ্ভুত হিসেব, যেটা শুধু সে নিজেই জানে। পার্কের সেই শান্ত বিকেলটা ধীরে ধীরে যেন অদ্ভুত একটা ভারী অনুভূতি নিয়ে নেমে আসছে। বাতাসে পাতার শব্দ, দূরে বাচ্চাদের হাসি, সবকিছুই যেন এই ছোট্ট টেবিলটার আশেপাশে থেমে গেছে। আকাশ এখনো আরামে বসে আছে, চোখে সেই চেনা দুষ্টু কিন্তু গভীর এক এক দৃষ্টি। তিথি আর সিয়াম দুজনে একে অপরের পাশে দাঁড়িয়ে কথা বলছে। আকাশ একটু হেসে বলল, আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন নাকি? হ্যাঁ, না তেমন কিছু না। তিথির বাবা আর আমার বাবা দুই বন্ধু, তারা ঠিক করেছে বিয়ের ব্যাপারটা। ও, ভালো মানিয়েছে আপনাদের। সিয়ামের মুখে খুশির হাসি ফুটে উঠল, যেন কথাটা তার জন্য আশীর্বাদের মতো লাগলো। ঠিক তখনই একটু দূরে চোখ পড়ল হাওয়াই মিঠাইয়ের গাড়ি। রঙিন তুলার মিষ্টি গন্ধ ভেসে আসছে বাতাসে। সিয়াম সাথে সাথে বলল, তিথি, এগুলো তো তোমার পছন্দ না, দাঁড়াও আমি নিয়ে আসি। তিথি কিছু বলার আগেই সিয়াম চলে গেল, আর সেই সুযোগটাই যেন আকাশের জন্য অপেক্ষা করছিল। সে ধীরে ধীরে তিথির পাশে এসে বসলো। তিথির সাথে সাথে একটু সরে গিয়ে বলল, কি হলো? সরো এখান থেকে। বিয়েতে না করে দিবে? কেন, পাগল নাকি তুমি? হ্যাঁ, আমি পাগল, আমি বিয়ে করব তোমাকে। কথাটা যেন হঠাৎ বাতাস থামিয়ে দিল। তিথি কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল, তারপর অবিশ্বাসের গলায় বলল, তুমি আবার শুরু করলে? সব বিষয়ে ফাজলামি করো কেন? আমি ফাইজলামি করছি না, আমি সিরিয়াস। আবার শুরু করেছো? যাও এখান থেকে। কিন্তু আকাশ নড়ল না, বরং আরো একটু কাছে ঝুঁকে এসে নিচু গলায় বলল, দেখবে আমি সিরিয়াস কিনা। মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। আকাশ আর দেরি করল না, হঠাৎ করে তিথির মুখের সামনে এসে তার ঠোঁটে হালকা চুমু দিয়ে দিল। একটা ছোট্ট নরম কিন্তু স্পষ্ট চুমু। তারপর শান্ত গলায় বলল, দেখছো আমি সিরিয়াস। তিথি একদম পাথরের মতো স্থির হয়ে গেল, চোখ বড় বড়, শ্বাস যেন থেমে গেছে। সে কিছু বলার আগেই আকাশ উঠে দাঁড়ালো, একটা হালকা হাসি দিয়ে শুধু বলল, পরে কথা হবে। তারপর সে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। আর পেছনে রয়ে গেল তিথি, যে এখনো বিশ্বাস করতে পারছে না এই ছেলেটা সত্যি এটা করলো নাকি নাকি আবার কোনো নতুন ঝড় শুরু হলো তার জীবনে। পার্কে সেই জায়গাটায় এখন আবার আগের মতোই স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। হাওয়াই পাতার শব্দ, দূরে মানুষের হাঁটাহাঁটি আর হালকা রোদ, সবকিছুই যেন আগের মতোই শান্ত। শ্যাম হাওয়াই মিঠাই নিয়ে ফিরে এসে চারপাশে তাকিয়ে বলল, আরে তোমার বন্ধু কই? ওর কাজ পড়ে গেছে, তাই চলে গেছে। কথাটা বলল, তার চোখে সেই স্বাভাবিকতা ছিল না। মুখে যতই শান্তভাব আনার চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে তখনও পুরোপুরি স্থির হতে পারেনি। মনে হচ্ছিল কয়েক মুহূর্ত আগের ঘটনাটা এখনো চোখের সামনে ঘুরছে। শ্যাম পাশে বসে হালকা হেসে বলল, আচ্ছা, ভালোই হলো তাহলে, আমরা এখন একটু শান্তভাবে কথা বলতে পারবো। তিথি মাথা নেড়ে হালকা হাসি দিল, কিন্তু সেই হাসি ছিল একদম কৃত্রিম। সে সামনের দিকে তাকিয়ে আছে, কিন্তু মন পুরোপুরি অন্যমনস্ক। ভেতরে ভেতরে তার চিন্তা বারবার এক জায়গায় আটকে যাচ্ছে। ও হঠাৎ মন খারাপ করলো কেন? এটা কি শুধু মজা ছিল নাকি সত্যি কিছু? শ্যাম তখন গল্প করতে শুরু করলো, বিয়ে, পরিবার, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাধারণ কথা। সে খুব স্বাভাবিক, হাসি খুশি, যেন এই মুহূর্তটা তার জীবনের একটা সুন্দর অংশ। কিন্তু তিথি, সে শুধু মাথা নেড়ে উত্তর দিচ্ছে, মাঝে মধ্যে হালকা হাসছে, কিন্তু তার চোখে সেই আগের ঝড়টা এখনো থামেনি। বাইরে থেকে দেখে তো কেউ ভাববে সব ঠিক আছে, কিন্তু ভেতরের অবস্থা একেবারেই আলাদা। তিথির বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করছে, মাথায় শুধু একটা মুখ বারবার ভেসে উঠছে, আকাশ। আর সেই মুহূর্ত যেটা সে কিছুতেই ভুলতে পারছে না। সে আস্তে করে নিজের হাত মুঠো করে ধরল, যেন নিজেকেই শান্ত করার চেষ্টা করছে, নিজের মনকে বোঝাচ্ছে, না, এটা কিছু না, এটা শুধু একটা ফাজলামি ছিল। কিন্তু যত সে নিজেকে বোঝাতে চাইছে, ততই ভেতরে অস্থিরতা আরো বেড়ে যাচ্ছে। আর সিয়াম পাশে বসে হাসতে হাসতে গল্প করলো। তিথির পুরো মন এখন আর এই জায়গায় নেই, তার মন পড়ে আছে সেই এক অদ্ভুত ছেলের কাছে, যে চলে গেছে ঠিকই, কিন্তু রেখে গেছে এমন কিছু যেটা এখনো তার ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। গভীর রাত, শহরের ব্যস্ততা, শুধু নীরবতা আর দূরের কুকুরের ডাক। কিন্তু শহরের একদম শেষ প্রান্তে পুরনো একটা গোডাউনের ভেতর তখনও অন্য এক পরিবেশ, অন্ধকার, ঠান্ডা আর ভয়ঙ্কর। গোডাউনের ভিতরে কয়েকজন লোক হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে, কারো মুখে রক্ত, কারো চোখে আতঙ্ক, তারা ছটফট করতে করতে চিৎকার করছে। কি আমাদের এখানে তুলে এনেছে?
ছাড় আমাদের, না হলে তোরা কেউ বাঁচবি না। জানিস আমরা কার লোক? ভুল করছিস তোরা। তাদের সামনে দাঁড়িয়ে থাকা কালো পোশাকের গার্ডটা ঠান্ডা গলায় বলল। কে বাঁচবে আর কে মরবে সেই হিসাব তো একটু পরেই হবে। কথাটা শুনেই লোকগুলো আরো ভয় পেয়ে গেল, কারণ এই জায়গার পরিবেশটা এমন যেখানে ঢোকার পর মানুষ খুব কমই নিজের পায়ে বের হতে পারে। ঠিক তখনই গোডাউনের বড় লোহার দরজাটা ধীরে ধীরে খুলল। পুরো জায়গাটা ভারী জুতোর শব্দে প্রতিধ্বনিত হতে সবাই চুপ হয়ে গেল এবং তাকালো দরজার দিকে। অন্ধকার ভেদ করে ধীরে ধীরে ভেতরে ঢুকলো আকাশ। কালো শার্ট, চোখ ঠান্ডা আর মুখে ভয়ঙ্কর শান্ত একটা হাসি, যে হাসি দেখলে মানুষ আরো বেশি ভয় পায়। গার্ডরা সাথে সাথে মাথা নিচু করে বলল, বস। আকাশ ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। তার চোখ একবার লোকগুলোর উপর বুলিয়ে গেল। সেই চোখে কোনো রাগ নেই, কোনো চিৎকার নেই, শুধু ঠান্ডা মৃত্যু। লোকগুলোর একজন সাহস করে বলল, কে তুই? আমাদের এখানে তুলে এনেছিস কেন? আমি কে সেটা একটু পরেই জানতে পারবি। বেশি বাহাদুরি দেখাস না, ছাড় আমাদের, না হলে তোরা কেউ বাঁচবি না। কথাটা শুনে আকাশ নিচু হয়ে হেসে ফেলল। সেই হাসিটা এতটাই ঠান্ডা ছিল যে গোডানের বাতাস পর্যন্ত জমে গেল। তারপর ধীরে ধীরে কোমর থেকে একটা বন্দুক বের করলো সে। এক ঝটকায় লোকটার মাথায় ঠেকিয়ে দিল। তোদের বাপ আকাশ। লোকটা শোনার সাথে সাথে লোকগুলোর মুখের রং একদম উড়ে গেল, চোখ বড় বড় হয়ে গেল সবার, কারণ এই নামটা সবার চেনা, খুব ভালো করে চেনে। আন্ডারওয়ার্ল্ডে এই নাম মানে মৃত্যুর ছায়া। একজন তো ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, আকাশ ভাই, আমরা ভুল করেছি। ভাই মাফ করে দেন, আমরা জানতাম না। আকাশ বন্দুকটা লোকটার কপালে চেপে ধরে নিচু গলায় বলল, গরিব মানুষের হক মেরে খাস, মানুষকে মারিস, তারপর ভাবিস তোদের কিছু হবে না। পুরো গোডাউন তখন নিস্তব্ধ, শুধু লোকগুলোর কাপা শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আর আকাশ, সে দাঁড়িয়ে আছে একদম শান্তভাবে, যেন কারোর জীবন মৃত্যুর সিদ্ধান্ত নেওয়া তার কাছে খুব সাধারণ একটা ব্যাপার। গভীর রাত, পুরো বাড়িটা তখন নিস্তব্ধ হয়ে আছে। চারপাশে শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ আর বাইরে দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। শহরে মানুষ যখন ঘুমিয়ে শান্ত রাত কাটাচ্ছে, ঠিক তখনই শহরের অন্ধকার দুনিয়া থেকে নিজের আসল পরিচয় লুকিয়ে বাড়ি ফিরছে আকাশ। কালো গাড়িটা বাড়ির একটু দূরে থামলো। আকাশ ধীরে ধীরে নেমে চারপাশে তাকালো। তার চোখে এখনো সেই ঠান্ডা আগুনের ছাপ রয়ে গেছে। কিছুক্ষণ আগে গোডাউনে কয়েকজন মানুষের ভাগ্য ঠিক করে এসেছে সে, কিন্তু বাড়ির সামনে দাঁড়াতে তার মুখের ভাব ধীরে ধীরে বদলে গেল, যেন ভয়ঙ্কর মাফিয়া কিংটা আবার সাধারণ একটা ছেলের মুখোশ পরে নিল। আকাশ চুপি চুপি গেট খুলে ভেতরে ঢুকলো, চেষ্টা করছে যেন কোনো শব্দ না হয়। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে পানি খেতে বের হলো মিষ্টি। সে আধঘুম চোখে হাঁটতে হাঁটতে হঠাৎ আকাশকে দেখে থমকে গেল, তারপর চোখ ছোট ছোট করে বলল, কি রে, এমন চোরের মতো আসছিস কেন? আকাশ এক সেকেন্ডের জন্য থেমে গেল, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আরে তুই এখনো জেগে আছিস কেন? পানি খেতে আসছি, কিন্তু তুই এই রাত 2টায় কোথা থেকে আসছিস? আমি একটু ঘুরতে গেছিলাম। ঘুরতে নাকি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে? কথাটা শুনে আকাশের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সে ইচ্ছে করে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর কাজ ঝাঁকিয়ে বলল, যা খুশি ভাব, আমার কি। আকাশের এই রহস্যময় উত্তর শুনে মিষ্টির চোখ একদম বড় বড় হয়ে গেল। তার মানে সত্যি? আকাশ এবার আর কিছু বলল না, শুধু মুখে চাপা হাসি নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। কিন্তু তার এই চুপ থাকাটাই মিষ্টির সন্দেহ আরও বাড়িয়ে দিল। মিষ্টি দৌড়ে তার পেছনে গিয়ে বলল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সত্যি বল, কোন মেয়ে? ভার্সিটির সে রাগী মেয়েটা না তো? আকাশ থেমে গিয়ে পেছনে তাকালো, তারপর এমন একটা ভাব করলো যেন খুব গোপন কিছু ধরা পড়ে গেছে। তুই বেশি জানিস। ও মাই গড, সত্যি সত্যি প্রেম করছিস? দূর পাগলি, যা ঘুমা। না না, কিছু একটা আছে, আজকে তোর হাসিটা অন্যরকম লাগছে। আকাশ এবার কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে উপরে উঠে যেতে লাগলো, কিন্তু তার ভেতরে আজ অদ্ভুত এক অনুভূতি কাজ করছে, কারণ মিষ্টি মজাগুলো তার মাথায় সত্যি বারবার একটা মুখী ঘুরছে। তিথি আর পার্কের সেই মুহূর্তটা যেটা মনে পড়তে আকাশের ঠোঁটে আবারও হালকা হাসি ফুটে উঠল। রাত তখন অনেক গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আকাশের চোখে এখনো ঘুম নেই। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছে সে। জানালার বাইরে চাঁদের আলো পড়ছে আর তার ঠোঁটে লেগে আছে অদ্ভুত এক হাসি। বারবার তার মাথায় ঘুরছে বিকেলে সেই মুহূর্তটা। তিথি
অবাক চোখে রাগে কাপামুখ আসে ছোট্ট মুহূর্ত যেটা সে ইচ্ছে করেই ঘটিয়েছে। আকাশ ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ঠোঁট কামড়ে হালকা হাসলো। দেখি জল্লাদি ম্যাডাম এখন কি করে। সে নাম্বার বের করে কল দিল। ওদিকে তিথি তখন গভীর ঘুমে। হঠাৎ ফোনের শব্দে বিরক্ত হয়ে চোখ না খুলেই কল রিসিভ করলো। হ্যালো, কে? আমি আমি কে? যে বিকেলে তোমার ঠোঁটে চুমু দিল। কথাটা শুনেই তিথি যেন বিদ্যুৎ খেয়ে লাফ দিয়ে উঠে বসলো। হঠাৎ ঘুম 1 সেকেন্ডেই উড়ে গেল। কি তুমি? বেয়াদব, আমার নাম্বার পেলে কোথায়? আরে এত সাধারণ জিনিস ম্যানেজ করা কোনো ব্যাপার নাকি? তোমার সমস্যা কি? রাত দুপুরে কল দিয়েছো কেন? ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমাকে একটু জ্বালাই। আমি কিন্তু ফোনটা কেটে দিব। দাও, তারপর আবার কল দিব। তুমি সব সময় এমন অসহ্য কেন? কারণ তোমার রাগ দেখতে ভালো লাগে। একদম বাজে কথা বলবে না। আচ্ছা একটা কথা বলো তো, এখনো কি আমার কথা ভাবছো? না, একদম না। মিথ্যা বলছো কেন আমি তোমার সাথে কথা বলবো? কারণ আমি কিন্তু এখনো তোমার কথাই ভাবছি। তিথি কিছুক্ষণ চুপ হয়ে গেল। তার বুকের ভেতরটা আবার অদ্ভুতভাবে কেঁপে উঠল। এই ছেলেটা এমনভাবে কথা বলে কেন, যেন সব কিছু খুব সহজ। তিথি নিজেকে সামলে নিয়ে বলল, দেখো, এসব ফাজলামি আমার সাথে করো না। আমি কিন্তু সিরিয়াস। আবার শুরু করলে? কারণ তোমাকে জ্বালাতে ভালো লাগে। তিথি রাগ দেখাচ্ছে ঠিকই, কিন্তু ফোন কাটছে না। আর আকাশ, সে বুঝতে পারছে এই রাগের ভেতরেই কোথাও একটা অন্য অনুভূতি ধীরে ধীরে জন্ম নিতে শুরু করেছে। গভীর রাতে নীরবতায় দুজনে ফোন আলাপ যেন ধীরে ধীরে অন্য এক রূপ নিচ্ছে। বাইরের চারপাশ নিস্তব্ধ, শহরে মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু এই দুজনের ভেতরে এখন এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। তিথি বিছানার এক কোণে বসে আছে, চুলগুলো এলোমেলো, চোখে বিরক্তি আর অদ্ভুত টেনশন। আর আকাশ, সে নিজের রুমের আলো বন্ধ করে বিছানায় শুয়ে আছে, ফোন কানে ধরে। তার কণ্ঠে সেই চেনা দুষ্টামি থাকলেও ভেতরে কোথাও একটা জেদ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। তিথি কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, দেখো, আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি এসব ঝামেলায় জড়াতে চাই না। কিসের ঝামেলা? বিয়ে ক্যান্সেল করে দাও। কিছুতেই না। আমি সিয়ামকে পছন্দ করি। কথাটা শুনতেই আকাশের ঠোঁটের হাসিটা একটু মিলিয়ে গেল। তার চোখে ঠান্ডা এক রাগ নেমে এলো। আকাশ নিচু গলায় বলল, মেজাজ ভালো আছে, গরম করো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তোমার মেজাজ খারাপ হলে আমার কি? আমি সত্যি বলছি। আকাশ এবার উঠে বসলো। তার চোখে দৃষ্টি বদলে গেছে, যেন হঠাৎ করে সে নিরীহ ফাজিল ছেলেটার আড়াল থেকে অন্য কেউ বের হয়ে আসছে। ভিডিও কল দাও। কি পাগল নাকি তুমি? হ্যাঁ, তোমাকে দেখবো, তাড়াতাড়ি কল দাও। কিছুতেই না। রাত দুপুরে আমি ভিডিও কল দেবো কেন? তাহলে তোমার বাসায় আসবো কিন্তু। কথাটা শুনে তিথি একদম চুপ হয়ে গেল। হঠাৎ তার রাগ কয়েক গুণ বেড়ে গেল। তুমি সাহস পাবে না। চ্যালেঞ্জ করছো? আমি সিরিয়াস, কোনো নাটক করবে না। আমিও সিরিয়াস। এখন ভিডিও কল দাও। না। তাহলে আমি আসছি। তিথির বুক ধক করে উঠল। এই ছেলেকে সে ঠিক বুঝতে পারে না, কখন মজা করে আর কখন সত্যি বলে সেটা বোঝা অসম্ভব। তিথি তাড়াতাড়ি বলল, এই আসবে না কিন্তু, সবাই ঘুমাচ্ছে। তাহলে ভিডিও কল দাও। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? না, আমি শুধু তোমাকে দেখতে চাই। কয়েক সেকেন্ড দুজনেই চুপ, শুধু দুজনে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তিথি জানে এই ছেলে জেদি, আর আকাশ জানে তিথি এখন ভয় আর বিরক্তির মাঝখানে আটকে গেছে। শেষমেশ তিথি দাঁত চেপে বলল, তুমি একটা অসহ্য মানুষ। সেটা তো তুমি প্রথম দিন থেকেই বলো, নতুন কিছু বলো। তোমাকে সহ্য করা যায় না। কিন্তু ফোন কাটছো না। কথাটা শুনে তিথি চুপ হয়ে গেল, কারণ সত্যিটা সে নিজেও বুঝতে পারছে না। এই ছেলেটা তাকে ভীষণ রাগায়, আবার অদ্ভুতভাবে তার মনেও জায়গা করে নিচ্ছে। আর আকাশ, সে ফোনের ওপাশে হালকা হাসছে, কারণ সে বুঝে গেছে তিথি যতই না বলুক, তার জীবনে আকাশ নামে ঝড়টা ঢুকে পড়েছে। রাত আরও গভীর হয়ে গেছে, চারপাশ নিস্তব্ধ, শুধু দুজন মানুষের অদ্ভুত এক কথোপকথন যেন এই নীরবতার মাঝেও ঝড় তুলছে। তিথি অনেকক্ষণ রাগ দেখানোর পর অবশেষে বিরক্ত মুখে ভিডিও কল দিল। কল কানেক্ট হতে স্ক্রিনে ভেসে উঠল তিথির মুখ, এলোমেলো চুল, ঘুমো ঘুমো চোখ, মুখে বিরক্তি, কিন্তু তবু অদ্ভুত সুন্দর লাগছে তাকে। আকাশ কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, সুন্দর লাগছে। এইসব করার মানে কি? মানে একটাই, তোমাকে ভালো লাগছে। তো আমি কি করব? আমি তোমাকে চাই না। কথাটা শুনেও আকাশের মুখে কোনো পরিবর্তন এলো না, বরং আরো শান্ত গলায় বলল, সমস্যা নাই, তুমি না চাইলেও আমি তো চাই।
তুমি না একদম অসহ্য। সেটা তো আগেও বলেছো, নতুন কিছু বলো। দেখো, বেশি বাড়াবাড়ি করলে তোমার ফ্যামিলিকে জানিয়ে দিব। জানাও প্লিজ, আমি তো এই বয়সে গিয়ে বিয়ের কথা বলতে পারবো না, তুমি বলে দাও। তিথি একদম হতভম্ব হয়ে গেল। তার রাগ যেন কয়েক সেকেন্ডের জন্য আটকে গেল। তুমি পাগল। তোমার জন্য। আবার শুরু করলে? কি করব বলো, তোমাকে দেখলেই মাথা কাজ করে না। তিথি ফোনটা একটু দূরে সরিয়ে বিরক্ত মুখে তাকিয়ে রইল। সে বুঝতেই পারছে না এই ছেলেটাকে কিভাবে সামলাবে। একদিকে প্রচণ্ড রাগ লাগে, অন্যদিকে কথাগুলো শুনলে বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। আকাশ স্ক্রিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সত্যি বলছি, অনেক সুন্দর লাগছে তোমাকে। চুপ করো তো। একটা চুমু দিব নাকি? কথাটা শুনে তিথি একদম অবাক হয়ে গেল। চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কি? ভয় পেলে নাকি? তুমি একদম সীমা ছাড়িয়ে যাচ্ছ। কিন্তু রাগের সময় তোমাকে আরো সুন্দর লাগে। তিথির আগে ফোন কাটতে যাবে, আবার থেমে গেল। আর আকাশ সেটা বুঝে আরো মজা পাচ্ছে, কারণ সে জানে তিথি এখন যতই রাগ দেখাক, তার চোখে আকাশের জন্য অদ্ভুত এক অস্থিরতা জন্ম নিতে শুরু করেছে। পরের দিন সকাল, ভার্সিটির পুরো ক্যাম্পাস আবার আগের মতোই ব্যস্ত হয়ে উঠেছে। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ ক্যান্টিনে বসে হইচই করছে। কিন্তু এই ভিড়ের মাঝেও তিথিকে আজ অদ্ভুত আলাদা লাগছে। চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, মুখে চিন্তার রেখা, আর মন যেন কোথাও হারিয়ে গেছে। সে ক্লাসরুমের এক কোণে চুপচাপ বসে আছে, সামনে খোলা বই, কিন্তু তার চোখ বইয়ের পাতাই নেই। মাথার ভেতর শুধু একটাই মানুষ ঘুরে বেড়াচ্ছে, আকাশ। আর গত রাতে সেই পাগলামিগুলো ঠিক তখনই তার বান্ধবী এসে পাশে বসলো। কিছুক্ষণ তিথির মুখের দিকে তাকিয়ে থেকে ভুরু কুঁচকে বলল, কি হয়েছে তোর? কই কিছু না তো। মিথ্যে বলিস না, তোকে দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমাসনি। না না, তেমন কিছু না, ঘুমিয়েছি তো। ওই বেয়াদবটা সারা রাত ফোন কাটতেই দেয়নি। এখন আমার চেহারার কি অবস্থা। রাতভর আকাশের অবিরাম কথা, দুষ্টামি, জেদ সব মিলিয়ে ঠিক মতো ঘুমাতে পারেনি সে। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো ফোন কাটতে গিয়েও শেষ পর্যন্ত কাটেনি। কারণ যতবারই সে রাগ করে ফোন রাখতে চেয়েছে, আকাশ এমন কিছু বলেছে সে আবার থেমে গেছে। বান্ধবী এবার আরো কাছে ঝুঁকে পড়ল। যাই বলিস, তোকে সত্যি খুব চিন্তিত লাগছে। কিছু হয়েছে? আরে না, বললাম তো। তাহলে এমন অন্যমনস্ক কেন? তিথি কিছুক্ষণ চুপ করে থাকলো। সে বলবে যে একটা পাগল ছেলে তাকে রাতভর চালিয়েছে, যে ছেলেটা হতাশ এসে তার জীবনে সব হিসাব এলোমেলো করে দিচ্ছে, যে ছেলেটাকে সে সত্যি সহ্য করতে পারে না, আবার যার কথা না ভেবেও থাকতে পারছে না। তিথি মাথা নাড়িয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। কিছু না, একটু মাথা ব্যথা করছে। ঠিক আছে, কিন্তু কিছু হলে আমাকে বলবি। তিথি শুধু হালকা মাথা নাড়ালো। ঠিক তখনই ক্লাসরুমের দরজার দিকে তাকিয়ে তার বুকটা ধক করে উঠল, কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে আকাশ। মুখে সেই তুষ্ট হাসি আর চোখে এমন এক দৃষ্টি যেন সে খুব ভালো করে জানে তিথি সারা রাত ঘুমাতে পারেনি তার কারণে। দুপুরের বিরতির সময় পুরো ক্যান্টিন আবারও জমে উঠেছে, কোথাও আড্ডা, কোথাও হাসি, কোথাও চায়ের কাপ হাতে প্রেমের গল্প। আর এই বিশাল কোলাহলের মাঝে এক কোণে বসে আছে আকাশ আর সাজিদ। সামনে খাবারের প্লেট, কিন্তু সাজিদের পুরো মন এখন আকাশের দিকে, কারণ আজকে আকাশকে অদ্ভুত রকম খুশি লাগছে। মুখে চাপা হাসি, চোখে ঝিলিক, যেন পৃথিবীর সবচেয়ে বড় লটারি জিতে এসেছে। সাজিদ কিছুক্ষণ তাকিয়ে থেকে অবশেষে বলেই ফেলল, কিরে, মেজাজে তো ফুরফুরে কেন? তেমন কিছু না। ও তেমন কিছুই না? তোর এই হাসি দেখলে মনে হচ্ছে তুই আজকে চাঁদ কিনে ফেলেছিস। সত্যি বল, প্রেমে পড়েছিস নাকি? আকাশ কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর হঠাৎ একদম শান্ত হয়ে বলল, সাজিদ প্রথমে ভেবেছিল আকাশ মজা করছে, কিন্তু আকাশের মুখ দেখে বুঝলো সে সিরিয়াস। সাজিদ প্রায় চেয়ার থেকে লাফিয়ে উঠল। কি? সত্যি? কার? কার আবার? ওই দজ্জালের। আমি আগেই বলেছিলাম তুই ফেসে গেছিস। পুরো ফেসে গেছি ভাই, বাচ্চার কোনো উপায় নাই। যে আকাশকে সবাই ফাজিল বলে, সে কিনা একটা মেয়ের প্রেমে পড়ে এমন অবস্থা। চুপ শালা, জোরে বলিস না। কেন, সবাইকে জানিয়ে দিই নাকি আমাদের আকাশ ভাই প্রেমে পড়েছে? তুই আজকে মার খাবি। আচ্ছা আচ্ছা বল, কবে থেকে শুরু? প্রথম দিন ধাক্কা খাওয়ার পর থেকেই? জানি না ভাই, কিন্তু ওকে দেখলেই জ্বালাতে ইচ্ছে করে, আবার না দেখলেই বিরক্ত লাগে। ইস, প্রেম মানুষকে কি বানায়। ফাইজলামি বন্ধ কর। তুই কি ওকে বলেছিস? একটু একটু বুঝাইছি। একটু একটু মানে? একটা চুমু দিছি। তুই কি বলিস? আস্তে শালা, পুরো ক্যান্টিন জানবি নাকি? ভাই, তুই তো একদম ডাইরেক্ট ফাইনালে চলে গেছিস। আমি
শর্টকাটে বিশ্বাসী। মেয়েটা তোকে সত্যি মেরে ফেলবে একদিন। মারলেও সমস্যা নাই, ওর হাতেই মরবো। হাইরে প্রেম। দুজনে হাসাহাসির মাঝেই আকাশের চোখ হঠাৎ ক্যান্টিনের দরজার দিকে গেল, আর সাথে সাথেই তার মুখের হাসিটা আরো গভীর হয়ে উঠল, কারণ তিথি ঢুকছে ভেতরে। আজকে তাকে একটু ক্লান্ত লাগছে, চোখে ঘুমের ছাপ স্পষ্ট। আকাশ নিচু গলায় বলল, দেখ, রাত জাগার এফেক্ট। তুই না একদম শেষ। আকাশ শুধু হেসে তিথির দিকে তাকিয়ে রইল, আর তার চোখে তখন এমন এক অনুভূতি যেটা সে নিজেও হয়তো আগে কখনো অনুভব করেনি। দিনের শেষ ক্লাসটাও অবশেষে শেষ হলো। স্যার বের হতেই পুরো ক্লাসরুমে আবার কোলাহল শুরু হয়ে গেল। কেউ ব্যাগ গোছাচ্ছে, কেউ বন্ধুর সাথে গল্প করছে, কেউ দ্রুত বেরিয়ে যাচ্ছে। সাজিত ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো। আচ্ছা ভাই, আমি গেলাম, তুই তোর দজ্জাল ম্যাডামরে সামলা। বাকশালা। সাজিদ হাসতে হাসতে দরজার দিকে হাঁটতে লাগলো। যাওয়ার সময় আবারও পেছন ফিরে বলল, বেশি রোমান্টিক হোস না কিন্তু। আকাশ বিরক্ত মুখ করলো, ঠোঁটের কোণে হালকা হাসি লুকাতে পারল না। ক্লাসরুম ধীরে ধীরে ফাঁকা হয়েতে যাচ্ছে, আর তিথি নিজের বইগুলো গুছিয়ে দ্রুত বের হওয়ার চেষ্টা করছে, কারণ সে খুব ভালো করে জানে আকাশ এখন কিছু একটা করবেই। ঠিক তখনই আকাশ ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো, এক হাত ডেস্কে রেখে পথ আটকে বলল, তোমার সাথে কথা আছে। তোমার সাথে কথা বলতে চাই না। কিন্তু আমাকে বলতে হবে, চলো। সরো, আমার কাজ আছে। না গেলে কিন্তু সবার সামনে জোর করে নিয়ে যাব। কথাটা শুনে তিথির সাথে সাথে থেমে গেল, তার চোখ বড় হয়ে গেল রাগে আর অবিশ্বাসে। তোমার সাহস তো কম না। ট্রাই করে দেখো। তিথি চোখ রাঙিয়ে তাকিয়ে রইল। সত্যি বলতে এই ছেলেটা কি করতে পারে আর কি করতে পারে না তা সে এখন আর আন্দাজও করতে পারে না, কারণ আকাশ সবসময় এমনভাবে কথা বলে যেন অসম্ভব বলে কিচ্ছু নেই। তিথি দাঁত চেপে বলল, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? না, শুধু অপশন দিচ্ছি, ভালোভাবে যাবে নাকি কোলে করে নিয়ে যাব। তিথি একদম হতবাক হয়ে গেল। আশেপাশে তখনও কয়েকজন স্টুডেন্ট আছে, কেউ কেউ কৌতূহলী চোখে তাকাচ্ছে। তিথি নিচু গলায় বলল, অসভ্য একটা। সেটা তো তুমি প্রতিদিনই বলো, এখন চলো। তিথি বুঝতে পারছে এই মুহূর্তে তর্ক করে লাভ নেই। এই ছেলে জেদ ধরে বসলে পুরো ভার্সিটি মাথায় তুলতে পারে। সে বিরক্ত মুখে ব্যাগ ঠিক করে পড়ল। কোথায় যাবে? ফোন করছি না, শুধু কথা বলবো। তোমার কথাই তো সবচেয়ে ভয়ঙ্কর। তাহলে ভয় পেয়ে গেছো? কখনো না। ভালো, তাহলে চলো। তিথি বিরক্তিতে ফুসতে ফুসতে হাঁটতে শুরু করলো, আর আকাশ সে একদম নিশ্চিন্ত ভঙ্গিতে তার পাশে হাঁটছে, মুখে হালকা হাসি, যেন পৃথিবীর সবচেয়ে জেদি মেয়েটাকে শেষ পর্যন্ত নিজের সাথে নিয়ে যেতে পারাটাই তার সবচেয়ে বড় জয়। ভার্সিটি করিডোরে তখন প্রায় ফাঁকা হয়ে গেছে। এক এক করে সবাই বাড়ি ফিরছে, চারপাশে শুধু হালকা পায়ের শব্দ আর দূরের ক্লাসরুম থেকে ভেসে আসা কথাবার্তা। তিথি বিরক্ত মুখে হাঁটছে, আর তার পাশে একদম নিশ্চিতভাবে হাঁটছে আকাশ, যেন সে যা করছে সেটাই পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক কাজ। কয়েক মিনিট হাঁটার পর আকাশ একটা ফাঁকা রুমের সামনে এসে থামলো। দরজাটা আধো খোলা, ভেতরে কেউ নেই। তিথির সাথে সাথেই ভুরু কুচকে বলল, এখানে কেন? রুমে চলো। আকাশ, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আরে কিছুই করব না, চলো। কিছুতেই না। তিথি পিছিয়ে যেতে ঠিক তখনই আকাশ তার হাত ধরে ফেলল, একটানে তাকে রুমের ভিতর নিয়ে গেল। আকাশ ছাড়ো। তিথির চোখে রাগ স্পষ্ট, সে হাত ছাড়ানোর চেষ্টা করছে, আর আকাশ দরজা বন্ধ করে তার সামনে দাঁড়িয়ে বলল, আরে রাগো না তো, বললাম না কিছু করব না। তোমার উপর বিশ্বাস নেই আমার। ইস, এত অবিশ্বাস। ফাজলামি বন্ধ করো। কেন এনেছো এখানে? আকাশ কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে পকেট থেকে একটা ছোট্ট কালো বক্স বের করলো। তিথি অবাক হয়ে তাকালো। আকাশ বক্সটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার। কি এটা? খুলে দেখো। তিথি কিছুটা দ্বিধা নিয়ে বক্সটা খুলল, আর খুলতেই চকচকে রূপার একটা পায়েল দেখা গেল, ছোট ছোট ঘন্টি লাগানো, একদম সুন্দর আর নরম ডিজাইন। তিথি এক মুহূর্ত চুপ হয়ে গেল, তারপর সাথে সাথে মুখ শক্ত করে বলল, আমি এসব নিতে পারবো না। কেন? কারণ আমি তোমার কেউ না। কথাটা শুনে আকাশের চোখ এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল, তারপর নিচু গলায় বলল, এখন না হলেও একদিন হবে। না, আমি নিব না। কিন্তু আকাশ সেটা নিল না, বরং নিচু হয়ে হঠাৎ তার পায়ের কাছে বসে পড়ল। তিথি হতবাক হয়ে গেল। এই কি করছো? যা করতে ইচ্ছে করছে। তারপর ধীরে ধীরে তার পায়ের কাছে পায়েলটা পরিয়ে দিতে লাগলো। তিথি রাগে কাঁপতে কাঁপতে বলল, আকাশ, এটা কি ধরনের আচরণ? কিন্তু আকাশ একটু থামলো না, খুব যত্ন করে পায়েলটা তার পায়ে পরিয়ে দিল। ছোট্ট ঘন্টির শব্দটা পুরো
রুমে হালকা করে বাজলো। কয়েক সেকেন্ড তিথি একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠছে। রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ, কিন্তু সেই রাগের মাঝেও কেন জানি একটা অচেনা অনুভূতি কাজ করছে। আকাশ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকালো। এখন একদম পারফেক্ট লাগছে। তুমি একদম সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার জন্য সব সীমা পার হওয়া যায়। তিথির আগে কিছু বলতে পারছে না। আর আকাশ, সে দাঁড়িয়ে শুধু তার রাগ দেখছে, যেন এই রাগটাই তার সবচেয়ে প্রিয় জিনিস। পুরো শহর জুড়ে এখন একটা নামই আতঙ্কের মতো ছড়িয়ে আছে, আকাশ ভাই। আন্ডারওয়ার্ল্ডের সেই রহস্যময় মাফিয়া কিং, যার নাম শুনলে বড় বড় লোক পর্যন্ত ভয় পায়। কে সে, কোথায় থাকে, কিভাবে কাজ করে কেউ জানে না। শুধু এইটুকু সবাই জানে, তার বিরুদ্ধে গেলে মানুষ বাঁচে না। অথচ এই ভয়ঙ্কর মানুষটাই দিনের বেলা ভার্সিটিতে সাধারণ ছাত্র সেজে ঘুরে বেড়ায়, বন্ধুদের সাথে হাসি মজা করে, আর একটা রাগী মেয়েকে চালিয়ে বেড়ায়। দিনগুলো ধীরে ধীরে কেটে যেতে লাগলো, আর সেই দিনগুলোর সাথে সাথে বদলাতে লাগলো তিথিও। যে মেয়েটা প্রথমে আকাশকে সহ্য করতে পারতো না, এখন সেই মেয়েটাই সারাদিন অপেক্ষা করে থাকে কখন ফোনটা বাজবে। আকাশ প্রতিদিন রাত করে ফোন দেয়, অকারণে বিরক্ত করে, রাগাই জেদ করে। আর আশ্চর্যের ব্যাপার হলো, তিথির এখন এসব ভালো লাগে। কখন যে আকাশ নামের পাগল ছেলেটা তার মনের ভেতরে জায়গা করে নিয়েছে, সেটা সে নিজেও বুঝতে পারেনি। শ্যামের সাথে বিয়ের ব্যাপারটাও শেষ করে দিয়েছে সে। পরিবার অনেক প্রশ্ন করেছে, রাগ করেছে, কিন্তু তিথি নিজের সিদ্ধান্ত বদলায়নি, কারণ এখন তার মন অন্য কারোর দখলে। আজকে তিথি একটা সিদ্ধান্ত নিয়েছে, সে আজ আকাশকে সব বলবে, নিজের মনের কথা, নিজের অনুভূতির কথা। তাই সে আকাশকে বিকেলে সেই পুরনো পার্কে আসতে বলেছে। বিকেলের নরম বাতাসে পার্কটা আজও শান্ত। তিথি আগেই সেই বেঞ্চটাতে বসে আছে, তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করছে, হাত কাঁপছে হালকা, কারণ আজ সে এমন কিছু বলতে যাচ্ছে যা জীবনের আগে কাউকে বলেনি। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। কি ব্যাপার, আজ হঠাৎ ডাকলে? তুমি তো আমার সাথে কথাই বলতে চাও না? তিথি ঘুরে তাকালো, আকাশ দাঁড়িয়ে আছে আগের মতোই, মুখে দুষ্টু হাসি, চোখে অদ্ভুত এক মায়া। তিথি নিচু গলায় বলল, কথা আছে তোমার সাথে। বলো। আমি বিয়ে ভেঙে দিয়েছি। আকাশের মুখে একটু অবাক ভাব এলো না, বরং সে হালকা হেসে বলল, জানি। কিভাবে? তুমি কখন কি করো, কখন কি ভাবো, সব আমি জানি ম্যাডাম। আর কি জানো? এই যে তুমি এখানে আমাকে পছন্দ করো, এটাই বলতে এসেছো? তুমি খুব চালাক। আকাশ হঠাৎ তাকে নিজের কাছে টেনে নিল, শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে বলল, আজকালকার যুগে চালাক হতে হয় ম্যাডাম। তিথি চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। এই ছেলেটার বুকে অদ্ভুত এক নিরাপত্তা আছে, যেন এখানে থাকলে পৃথিবীর কোনো ভয় তাকে ছুঁতে পারবে না। আকাশ নিচু গলায় বলল, আই লাভ ইউ। তিথি ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সে আকাশকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ টু। পার্কের বাতাসে তখন শুধু দুজন মানুষের ভালোবাসা মিশে আছে, আর আকাশ সে তিথিকে বুকে জড়িয়ে রেখে মনে মনে বলল, তুই শুধু এই হাসি খুশি আকাশকে চেনো, অন্ধকার জগতের আকাশের কথা কখনো জানতে পারবে না তুমি। কারণ এই ভালোবাসার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সাম্রাজ্য, যেখানে আকাশ শুধু একজন প্রেমিক না, সে পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজা। দিনগুলো এখন যেন এক অদ্ভুত ছন্দে চলতে লাগলো। একদিকে শহরের ভেতরের আন্ডারওয়ার্ল্ডের সে ভয়ঙ্কর নাম নিয়ে আতঙ্ক আগের মতোই রয়ে গেছে, আকাশ ভাই। আর অন্যদিকে সেই একই আকাশ রাত হলে ফোন হাতে নিয়ে একদম সাধারণ একটা ছেলের মতো তিথির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। সম্পর্কটা এখন আর লুকানো নেই। তিথি আর আকাশ দুজনেই জানে তারা একে অপরে খুব কাছাকাছি চলে এসেছে। তবু এই ভালোবাসার ভেতরে আছে এক অদ্ভুত রং, হাসি, দুষ্টামি আর ছোট ছোট ঝগড়া। আজও রাতে নীরবতায় আকাশ ফোন কানে ধরে আছে, অন্য পাশে তিথির নরম কণ্ঠ শোনা যাচ্ছে। দুজনে কথায় ভরা পুরো রাত যেন হালকা হয়ে গেছে। ঠিক তখনই রুমের দরজা দিয়ে ঢুকলো মিষ্টি, হাতে পানি, চোখে ঘুমের ভাব। সে পাশ দিয়ে যেতে যেতে আকাশকে ফোনে কথা বলতে দেখে থেমে গেল। মিষ্টি ভুরু কুচকে বলল, কি ভাইয়া, প্রেম করো নাকি? করি, তোর কি জ্বলে নাকি? কোনো ছেলে তোকে পছন্দ করে না? হ্যালো, আমি চাইলে ছেলেদের লাইন লেগে যাবে, বুঝছিস? চাপাবাজি বাদ দে, পানি খেয়ে ঘুমা। তুই আমাকে অপমান করিস সব সময়। কারণ তুই সুযোগ দিস। মিষ্টি মুখ ফুলিয়ে পানির গ্লাস নিয়ে চলে যেতে লাগলো। যাওয়ার সময় আবার আকাশের দিকে তাকিয়ে বলল, প্রেম করে করে মাথা নষ্ট করে ফেলিস না। শুনলে তো ওর কথা, ঘুমাতে বলছে। তোমার বোন খুব দুষ্টু। তোমার থেকেও বেশি না? আমি কি দুষ্টু? আমার মাথা দুষ্টু করে দাও।
আবার ফাজলামি শুরু করলে? ফাইজলামি না, সত্যি বলছি। অন্যদিকে মিষ্টি দরজা বন্ধ করতে করতে নিজের নিচে বিড়বিড় করে বলছে। ভাইটা একেবারে শেষ, প্রেমে পড়ে পুরো পাগল হয়ে গেছে। আর রুমের ভেতরে আকাশ ফোন কানে ধরে চুপচাপ হেসে যাচ্ছে। তিতির হাসিও শোনা যাচ্ছে ও পাশে, কারণ এই মুহূর্তে ভালোবাসা আর দুষ্টামির মাঝেই গড়ে উঠেছে তাদের ছোট্ট এক দুনিয়া। পরের দিন সকাল, শহরের আকাশটা আজ একটু ভারী লাগছে। রাস্তাঘাটে স্বাভাবিক ব্যস্ততা থাকলেও বাতাসে একটা অস্বস্তি ছড়িয়ে আছে। খবরের কাগজ খুলে একটা শিরোনাম, 10 জন খুন, রাস্তায় ফেলে রেখে গেছে অজ্ঞাত আততায়ী। পুরো শহর যেন আবার থমকে গেছে। মানুষ আতঙ্কে কথা বলছে, দোকানে দোকানে একই আলোচনা। কে করছে এসব? কোথা থেকে আসছে এই ভয়ঙ্কর ছায়া? বাড়ির ভেতরে টিভির সামনে বসে খবর দেখছিল আকাশের বাবা। তার মুখে স্পষ্ট বিরক্তি আর রাগ। আকাশের বাবা কড়া গলায় বলল, পুলিশ কি ঘাস কাটে নাকি? একে ধরতে পারে না কেন? প্রতিদিন নতুন লাশ। পাশে বসে থাকা আকাশ শান্তভাবে চায়ের কাপ হাতে টিভির দিকে তাকিয়ে আছে। মুখে কোনো ভাব নেই, কিন্তু ভেতরে অন্য এক চিন্তা চলছে। সে মনে মনে খুব ঠান্ডা গলায় ভাবল, বাবা, তোমরা আমার কাছে আমাকে ধরতে পারো না, পুলিশ কিভাবে ধরবে? কিন্তু মুখে সে একদমই স্বাভাবিক, যেন খবরটা তার জীবনের সাথে কোনো সম্পর্ক নেই। আকাশ চায়ের কাপ নামিয়ে হালকা গলায় বলল, প্রতিদিন এসব খুন টুন তো হয়ই, বড় কিছু না। বড় কিছু না মানে? মানুষ মরছে রাস্তায়, আর তুমি বলছো বড় কিছু না? পুলিশ আছে তো, সামলে নেবে। পুলিশ যদি সামলাতেই পারতো তাহলে এত লাশ পড়তো না। এই শহরটা এখন নিরাপদই না। আকাশ চুপ করে রইল, তার চোখ টিভি স্ক্রিনে, কিন্তু মন অনেক দূরে। এসব খুনের খবর তার কাছে খুব শুধু খবর না, দুনিয়ার একটা অংশ। কিন্তু সেই দুনিয়া সে বাড়ি কারোর সামনে কখনোই আনে না। বাড়ি থেকে সে হাসি খুশি বোকা টাইপের ভার্সিটির ছেলে, আর ভেতরে সে পুরো শহরের সবচেয়ে ভয়ঙ্কর সত্য লুকিয়ে রাখা মানুষ। সে ধীরে ধীরে চায়ের শেষ চুমুক নিয়ে মনে মনে ভাবল, এই শহর যতই চিৎকার করুক, তারা জানেও না আসল ভয়টা কোথায় লুকানো। সময়টা অনেকটা এগিয়ে গেছে, দিন মাস বছর সব পেরিয়ে গেছে একে অপরের পেছনে পেছনে। যে শহর একসময় আতঙ্কে কাঁপত আকাশ ভাই নাম শুনে, আজও কাঁপে, কিন্তু কারণটা কেউ জানে না পুরোপুরি। আর সেই একই শহরের ভেতরে আজ এক অন্যরকম সকাল। ফুলের সাজ, আলো, মানুষের ভিড় আর এক অদ্ভুত উত্তেজনা। আজ আকাশ আর তিথির বিয়ে। যে সম্পর্ক একসময় ছিল রাগ, ঝগড়া আর দুষ্টামিতে ভরা, আজ সেটা দাঁড়িয়ে আছে এক নতুন অধ্যায়ের সামনে। বাসর তিথি বসে আছে লাল শাড়িতে, তাকে আজ অন্যরকম লাগছে। চোখে একটু নার্ভাসনেস, একটু লজ্জা আর অনেকটা অপেক্ষা। ঠিক তখনই আকাশ ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। সাদা শেরওয়ানি, চোখ শান্ত চোখ আর সেই চেনা হালকা হাসি। সে নিচু গলায় বলল, কি ম্যাডাম, সত্যি আমার বউ হয়ে গেল? না হলে উপায় আছে? তুমি যে বেয়াদব। আকাশ হেসে ফেল, এরপর এক ধাপ এগিয়ে এসে খুব কাছে ঝুঁকে পড়ল। তিতির চোখে তখন একসাথে রাগ আর লজ্জা। আকাশ আর কিছু না বলে ধীরে ধীরে তার কপালে হাত রাখলো। তারপর আলতো করে তাকে নিজের দিকে টেনে নিল আর ঠোঁটে একটা চুমু দিল। পুরো মুহূর্তটা যেন থমকে গেল। চারপাশে শব্দ, মানুষের কোলাহল সব দূরে চলে গেল। শুধু দুজনের নিঃশ্বাস আর এক অদ্ভুত শান্ত অনুভূতি। তিতি কিছু বলতে পারল না, চোখ নামিয়ে ফেলল। আকাশ হালকা হেসে তার কপালে হাত বুলিয়ে দিল। ঠিক তখনই তার ফোন ভাইব্রেট করলো। স্ক্রিনে মেসেজ, বস, ওদের তুলে আনছি, আসুন। আকাশ এক সেকেন্ডের জন্য থেমে গেল, তারপর চোখে অল্প বিরক্তি ফুটে উঠল। মনে মনে বলল, মরার বাসর করতে এসেও শান্তি নাই, আরও কিছুক্ষণ বউ ঘুমাবে, তারপর আসবো। তারপর ফোনটা পকেটে রেখে আবার তিথির দিকে তাকালো। তিথি এখনো নিচের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে লাজুক হাসি। আকাশ আবার তার কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, এখন কি আদর করতে পারি ম্যাডাম? তিথি কিছু বলার আগেই আকাশ আবার আলতো করে তাকে নিজের কাছে টেনে নিল। তার কপালে হালকা আদর দিয়ে ধীরে ধীরে কাছে চলে এলো। একসময় ক্লান্ত হয়ে তিথি ঘুমিয়ে গেল। তার চোখে এবার সেই পুরনো ছায়া ফিরে এলো, শান্ত, ঠান্ডা আর রহস্যময়। সে একবার শেষবারের মতো তিথির দিকে তাকালো, তারপর ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে গেল। বাইরে অপেক্ষা করছে তার অন্ধকার দুনিয়া, যেখানে সে আকাশ না, সে আকাশ ভাই। আর তার রাজ্যে এখনো কাজ বাকি আছে, কিন্তু পেছনে রয়ে গেল তিথি, যে এখনো জানে না তার ভালোবাসার মানুষটি আসলে কে।